এ মাইনাস বি মাইনাস ওয়ান পাওয়ার জন্য আমরা হচ্ছে এক্স বরাবর দেই R1, ওয়াই বরাবর দেই R2 বার, এম আই রাইট? হ্যাঁ আর স্যার। জেড বরাবর দেই কি 0। এ মাইনাস বি মাইনাস ওয়ান মানে এ প্লাস বি বার। তাহলে এ প্লাস বি বার বলতে বোঝানো হয় R1 প্লাস R2 বার। তাহলে এইটার একটু বার বা নন বার এটা ধরা হয় না, আমরা যে কন্ট্রোলার জেনারেশন করছি সেখানে শুধুমাত্র দেখা হয় রেজিস্টারের মানটা কত। তাহলে R2 কোথায় আছে কন্ট্রোলার জেনারেশনের জন্য, এই R2 টা কোথায় আছে? R2 টা আছে 0 1 0, তাহলে আমরা বসাবো 0 1 0। ঠিক। জি স্যার বুঝছি, কিন্তু স্যার আপনি বলছিলেন যে এখানে কনফিউজ, মানে এমন, মানে কোনো উদাহরণ আছে যে মানে কনফিউজ হয়ে যাব যদি না, কনফিউজ এফ হবেন না, নাও। শুধু ওই এই উদাহরণগুলোই কনফিউশন তৈরি করতে পারে। যেমন আমি আবার দিতে পারি, ধরুন, ধরুন কি দিব, R1, কনফিউশন আর কিছু না, ওইটাই কনফিউশন আছে। তারপর একটু দেখাচ্ছে R1 প্লাস R2 প্লাস 1, এটা দেওয়া আছে, এটা মানে কি? R1 প্লাস R2 বার প্লাস 1, এটা মানে কি? এটা দেওয়া আছে এখানে, টেন্স টু R7। তো এটা এখানে এ মাইনাস বি। হ্যাঁ, এ মাইনাস R1 মাইনাস R2। তখন আপনাকে এর ভ্যালু বসাতে হবে, সরি R2, এটা নাই। এর ভ্যালু বসাতে হবে আর, বি এর ভ্যালু বসাতে হবে R2, আর ডেস্টিনেশন বসাতে হবে R7। ওই 12টার বাইরে তো কনফিউশন তৈরি করার মতো কিছু নাই। শুধু একটাই কনফিউশন হতে পারে, a - b - 1, এই জিনিসটা যেটা আমি দেখিয়েছি গত ক্লাসে। ওটা এর ভ্যালু হবে R1, বি এর ভ্যালু হবে R2, যদি R1 R2 দেওয়া থাকে। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি, হ্যাঁ। ওকে। তাহলে এই জিনিসগুলো গত ক্লাসে দেখানো ছিল। আমরা লেকচার 3-তে দেখেছিলাম 3টা টপিক। বাকি 3টা টপিক এইগুলো তো আগে পড়ানো হয়েছে। বাকি আমরা বাস অর্গানাইজেশন, স্ট্যাটাস, মেমোরি বেস অর্গানাইজেশন, টু পোর্ট মেমোরি, একটা হচ্ছে আরেকটা বেটার। আমি নির্দিষ্ট ওয়ে লিখে দিয়েছিলাম কিভাবে লিখতে হয়। বলেছিলাম যে মার্কস এ সিলেক্ট করার জন্য R2 এর ভ্যালু কন্টেন্ট লিখে দিতে হবে, যে প্রশ্নে যেটা দেওয়া থাকবে। R3 এর কন্টেন্ট লিখে দিতে হবে। R1 এর কন্টেন্ট, বি এর কন্টেন্ট গুলো ব্র্যাকেটে লিখে দিলেই হয়ে যাবে। তার পরবর্তী এর চাইতে অ্যাডভান্স হচ্ছে স্ক্র্যাচ মেমোরি বেস বাস অর্গানাইজেশন, যেখানে এই ছবিটা কখনোই চেঞ্জ হবে না। শুধুমাত্র স্টেপ গুলা আমি যেভাবে লিখে দিয়েছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, ওই ওয়েতে লিখলে ইট উইল বি মাচ ইজিয়ার ফর ইউ অ্যাজ ওয়েল অ্যাজ মি। তারপরে এটাও যেহেতু একটা পোর্ট থেকে আউটপুট বের হয়, তার মানে যখন 2 বের হচ্ছে তখন 3কে ওয়েট ওয়েট জোনে থাকতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে, তাই সময় দ্বিগুণ লাগছে। দ্যাটস ওয়াই আমরা 2 পোর্ট বেস যদি কোনো 2 পোর্ট বেস যদি কোনো মেমোরি কার্ড ডিজাইন করতে পারি, একই সাথে 2টা ভ্যালু চলে যেতে পারে। তো ওইটা আমরা দেখতেছিলাম 2 পোর্ট মেমোরি বেস বাস অর্গানাইজেশন। এটার পরে এটা হচ্ছে লেকচার 3। লেকচার 3-তে এর পরে ছিল এএলইউ। এএলইউ অলরেডি আমি একটা লেকচার নোট দিয়েছি, যেখান থেকে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন। আর তারপরে আছে আমাদের লেকচার 4। লেকচার 4 অলরেডি পেজ নম্বর 20 আমরা শেষ করে ফেলেছিলাম। পেজ নম্বর 20 একটু আগে যেটা দেখাচ্ছিলাম, যে প্রবলেম গুলো এরকম ভাবে মাইক্রো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, মাইক্রো অপারেশন। আপনাকে ABD, FC, H এই ভ্যালুগুলো লিখতে হবে। শুধু একটা টেকনিক অ্যাপ্লাই করলেই হবে। প্রথম ভ্যালুগুলা সবগুলো, প্রথম যে ভ্যালুটা আছে এটা এ এর ভ্যালু হবে, মাস্ট বি। প্রথম যে ভ্যালুগুলো আছে এ এর ভ্যালু, সেকেন্ড যে ভ্যালুগুলো আছে এটা বি এর ভ্যালু হবে। যদি কিছু না থাকে নান হবে, না থাকলে নান হবে, এগুলোতে নাই। আর শুধুমাত্র শিফটিং অপারেশনের জন্য এটা এ এর ভ্যালু যা হবে বি এর ভ্যালু তাই হবে, এটা এ এর ভ্যালু যা হবে বি এর ভ্যালু তাই হবে। এটা নাম। স্যার আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। স্যার এখানে এই যে সার্কুলেট রাইট, যে এখানে এটা আপনি বলছেন যে সার্কুলেট রাইট দিতে, কিন্তু লেফটের ক্ষেত্রে কি লেখা থাকবে? সি আর, সি হচ্ছে সার্কুলেট রাইট উইথ ক্যারি, আর লেফটের জন্য CLC, সার্কুলেট লেফট উইথ ক্যারি। শিফট রাইটের জন্য SHR, শিফট রাইট। আর লেফটের জন্য SHL, শিফট লেফট। তেমনিভাবে ডেস্টিনেশন যদি কনসিডার করা হয়, ডেস্টিনেশন গুলো হচ্ছে শুরুর ভ্যালু গুলো ডেস্টিনেশন। যখন আমি এর ভ্যালু বের করব তখন শুধু এএলইউ টেবিলে এর ভ্যালুগুলোই দেখতে হবে, অন্যদিকে তাকানো যাবে না। এটা এলোমেলো ভাবে দেয়া থাকতে পারে, এখানে R7 দেয়া থাকতে পারে, এখানে R1 দেয়া থাকতে পারে, উল্টে পাল্টে, মানে ওইটা দেখে আমাকে বসাতে হবে। একইভাবে বি এরটা শুধু বি তাকাবো, এফ যখন বের করবো শুধু এফ এর সাথেই মেলাবো, আর এইচ যখন বের করবো শুধু এইচ এর সাথেই মেলাবো। এইচটা খুব সহজ,
যদি শিফট রাইট, শিফট লেফট, সার্কুলেট রাইট লেফট অথবা জিরো এগুলো না দেয়া থাকে, তাহলে সরাসরি এটা নো শিফট হবে সবসময়। আমাদের এই কোশ্চেনে যদি দেখেন, শুধু এই তিনটাই শিফটিং অপারেশনের সাথে ম্যাচ করে। যেখানে লেখা আছে এসএইচএল মানে শিফট লেফট, সিআরসি মানে সার্কুলেট রাইট, আর একটা হচ্ছে জিরো, এই তিনটাই আমাদের শিফটিং অপারেশনে আছে। এই যে সার্কুলেট রাইট দেয়া আছে, শিফট লেফট বা রাইট দেয়া আছে, এবং জিরো আউটপুটে যাচ্ছে সেটিও দেয়া আছে। তাহলে এই তিনটা বাদে বাকি কোনোটাই শিফটিং অপারেশন হবে না, বাকি সব হবে নো শিফট। নো শিফট দেওয়া ছিল 0 0 0-তে, তাই এখানে নো শিফট ব্যাপারটা 0 0 0-তেই আসছে। বাকি কয়েকটা সব শিফটিং অপারেশন হয়েছে। যদি কোনোভাবে নো শিফট কথাটা লেখা থাকতো লাস্টেরটাতে, অথবা এখানে লেখা থাকতো নো শিফট কোনোভাবে, এনএস এখানে লেখা আছে, তার মানে তখন ধরে নিতে হতো এটা 1 0 0। তখন আমি আমার কোশ্চেন দেখে সবগুলোতে 1 0 0 ভ্যালু বসাতাম, 1 0 0। এভাবে করে আমরা কন্ট্রোলার জেনারেশন করতে পারি। আশা করি এই টপিকগুলো আমরা সবাই বুঝেছি। এই পর্যন্তই তো গত ক্লাসে পড়ানো হয়েছিল, ল্যাব ক্লাসের ইয়ার। জি স্যার। ওকে, তাহলে চলুন, যাদের এখানে একটু কনফিউশন আছে তারা আরো ক্লিয়ার হতে পারবেন নতুন টপিক পড়লে। সবাই লিখে রাখুন, লেকচার 4 পেজ নম্বর 3 পড়ছি আমরা, যার টপিকের নাম হচ্ছে স্ট্যাটাস রেজিস্টার। স্ট্যাটাস রেজিস্টার কি জিনিস সেটা একটু দেখে নিতে হবে, পরীক্ষা কেমন আসে সেটা পরে বলছি। আমরা নানাভাবে ধরুন আমরা ফেসবুক যখন ব্যবহার করি অথবা টুইটার বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, তখন আমরা বিভিন্ন স্ট্যাটাস দিয়ে থাকি। আমাকে মানুষ দেখতে পায় না, শুধু আমার স্ট্যাটাসটা দেখে বুঝে নেয় আমার আজকে মন কেমন। আমি বললাম ফিলিং এক্সাইটেড, তখন সে বুঝে নেয় সে একটা আনন্দময় পরিস্থিতির মধ্যে আছে। আবার বললাম ফিলিং স্যাড, তখন বুঝে নেয় সে একটা দুঃখজনক পরিস্থিতিতে আছে। তাহলে আমরা যেভাবে করে ফেসবুকে স্ট্যাটাস দেই বা স্ট্যাটাস মেনটেন করি, সেই মতে আমরা স্ট্যাটাস রেজিস্টারের মধ্যে 1 মিনিট। ওকে, যেভাবে করে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই বা টুইটারে স্ট্যাটাস দিই, ঠিক একইভাবে এখানেও স্ট্যাটাস দেওয়ার জন্য কিছু রেজিস্টার দায়ী। তারা কি, কার স্ট্যাটাস দিবে আগে সেটা বুঝে নিই। আমাদের এএলইউ যে যোগ বিয়োগ গুণ ভাগ বা লজিক অপারেশন গুলো করে, সেটার একটা রেজাল্ট দেখায় সে। ধরুন এখানে 2 এর সাথে এখানে 8টা বিট আছে, 1 0 1 0 এরকম করে অনেকগুলো বিট আছে, এর সাথে সে এখানে 1 1 এরকম কিছু বিট যোগ করেছে। যোগ করার পরে তো নিশ্চয়ই একটা রেজাল্ট আসে, 1 0 1 1 1 1 0 1 এরকম। এই রেজাল্টটা কেমন রেজাল্ট সেটা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য কিছু বিট ইউজ করা হয়, যেগুলোকে বলা হয় স্ট্যাটাস, মানে কিছু রেজিস্টার ইউজ করা হয় যেগুলোকে বলা হয় স্ট্যাটাস রেজিস্টার। খেয়াল করে দেখুন, এই স্ট্যাটাস রেজিস্টারে 4টা বিট আছে। প্রথম বিটকে বলা হয় ভি, জেড, এস এবং সি। ভি মানে হচ্ছে ওভারফ্লো, OVER, ওভারফ্লো, এইটার ভি কে নেওয়া হয়েছে। ওভারফ্লো আছে কিনা সেটা বোঝানোর জন্য ভি ব্যবহার করা হয়। জেড মানে হচ্ছে জিরো, এখানে যদি ও নিতাম ওটা আসলে জিরোর মতো দেখতে, তাই ও নেওয়া হয়নি, এই ভি নেওয়া হয়েছে। জেড মানে হচ্ছে জিরো ফ্ল্যাগ, এস মানে হচ্ছে সাইন বিট, এবং সি মানে হচ্ছে ক্যারি বিট, ও নিচে লেখা আছে সি মানে হচ্ছে ক্যারি বিট। এই 4টা বিটের এই 4টার নাম আছে। তাহলে এখানে কি করা হয়, বিষয়টা কি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। ধরুন এর সাথে কিছু লাইট যা লাগানো আছে, প্রত্যেকটা রেজিস্টার ধরে নিচ্ছে এক একটা লাইট লাগানো আছে, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, এখানে একটা লাইট। স্ট্যাটাস গুলো এভাবে বোঝানো হয়, যদি এই লাইটটা জ্বলে ওঠে, জ্বলে ওঠাকে আমি লাল কালার করে দিচ্ছি, এই লাইটটা যদি জ্বলে ওঠে, তার মানে বুঝে নিতে হবে এর যোগ বিয়োগ করার পরে ওভারফ্লো তৈরি হয়েছে। ওভারফ্লো মানে কি, 2 বিটের সাথে 2 বিট যোগ করার পরে নতুন একটা এক্সট্রা বিট তৈরি হয়েছে ক্যারি ছাড়াও, সেটাকে বলা হয় ওভারফ্লো বিট। যদি এটা নিভে থাকে তাহলে বুঝে নিতে হবে এখানে কোনো ওভারফ্লো তৈরি হয়নি, জাস্ট যোগ হয়েছে, সাথে একটা ক্যারি জেনারেট হয়েছে। তাহলে এটা চলে গেল। তেমনি ভাবে পরের জেড, জেড এর স্ট্যাটাসটা হচ্ছে জিরো স্ট্যাটাস। যদি যোগ করে কোনো কারণে সবগুলো রেজাল্ট, সবগুলো বিট জিরো চলে আসে আউটপুটে, মানে সবগুলো জিরো, ফুল ভ্যালু জিরো,
তখন জেডটা জ্বলে উঠবে। তার মানে জেড এর ভ্যালু 1 হলে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। জেড এর ভ্যালু 1 হওয়া মানে রেজাল্ট 0 হওয়া। জেড এর ভ্যালু 1 হওয়া মানে রেজাল্ট 0 হওয়া। রেজাল্ট 0 হলে জেড অ্যাক্টিভ হবে। জেড এর ভ্যালু 0 হওয়া মানে রেজাল্ট নন জিরো হওয়া। নন জিরো হওয়া মানে জিরো হবে না, কোনো একটা ওয়ান আছে। এই 8টা বিটের অ্যাটলিস্ট একটা হলে ওয়ান আছে, তখন জেড এর ভ্যালু 0 হবে। আশা করি সবাই ধরতে পেরেছেন। সাইন বিট খুব সহজ। সাইন বিট রিপ্রেজেন্ট করে সাইন। এই সিগনাল, এই যোগফলটা বা যেটা এসছে সেটা কি নেগেটিভ না পজিটিভ? ধরুন সাইন বিট যদি 1 হয় তাহলে সেটা হবে নেগেটিভ সাইন। সাইন বিট যদি 0 হয় তাহলে বুঝে নিতে হবে সেটা পজিটিভ। তাহলে এই লাইট জ্বলে ওঠা মানে, এই লাইট জ্বলে ওঠা মানে এটা নেগেটিভ বিটকে রিপ্রেজেন্ট করতেছে। জ্বলে ওঠা মানে 1 নেগেটিভ বিটকে রিপ্রেজেন্ট করতেছে। এটা জ্বলে ওঠা মানে এটা সব আউটপুট 0 রিপ্রেজেন্ট করতেছে। এটা জ্বলে ওঠা মানে ওভারফ্লো আছে, ওভারফ্লো আছে। আর লাস্টের সি জ্বলে ওঠা মানে এর ক্যারি জেনারেট হয়েছে, আর সি যদি নিভে থাকে তার মানে ক্যারি জেনারেট হয়নি। এখন ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। শুধু পরীক্ষা আসলে বলা হবে এটার ছবি আঁকো এবং একটা নম্বর আছে, সেই নম্বরটা দিয়ে কি রিপ্রেজেন্ট করে সেটা বুঝাতে বলা হয়। দেখুন ক্যারি বিটটা কোথায় তৈরি হয়। আমরা যদি 1 এবং 1 যোগ করি তার রেজাল্ট হয় 0। 1 এবং 1 এর যোগফল হচ্ছে বাইনারিতে রেজাল্ট 0 হয়। হাতে 1 থাকে, সেই একটা এখানে তৈরি হয়। তার মানে এর ক্যারি হচ্ছে 1। তাহলে 1 বিটের সাথে 1 বিট যোগ করলে রেজাল্ট 1 বিটেই পাওয়া যায়। 2 নম্বর বিটে যে আমরা ক্যারি পাই। তেমনি ভাবে 8 বিটের সাথে 8 বিট যোগ করলে রেজাল্ট 8টা বিটেই পাওয়া যাবে। ক্যারি বিট হবে 9 নম্বর বিট। এই 9 হবে আমাদের ক্যারি। দেখুন এইটা হচ্ছে 2 নম্বর C2, আর এটা হচ্ছে রেগুলার বিট ছিল। তাহলে এই সি, আমি বললাম 9 নম্বর বিটটাকে কানেক্ট করে দিলাম সি এর সাথে। 9 নম্বর বিটটা যদি 1 হয় তাহলে সি জ্বলে উঠবে। 9 নম্বর বিটটা যদি 0 হয় সি নিভে থাকবে। শেষ। তাহলে ক্যারি বিটটা হচ্ছে 9। যদি এখন আমি এক্সাম্পল দিতাম, এখানে যদি আমি চারটা চারটা ইনপুট দিতাম, এখানেও চারটা ইনপুট দিতাম, রেজাল্টও আসতো 4টা লাইন, তাহলে বলেন ক্যারি কত নম্বর বিট থেকে নেওয়া হতো? এটা কত হতো? C5, C5। গুড, ভেরি গুড। C5 থেকে নিতে হতো। এবার আসেন সাইন বিট। +7 -7 যাই রিপ্রেজেন্ট করা হয়, ধরুন 7 কে 4 বিট দিয়ে লিখতে হবে, +7 কে। তখন আমার 4 বিট দিয়ে +7 কে লেখার জন্য একটা বিট চলে যাবে সাইন বিট হিসেবে 0, আর বাকি 3টা বিট হবে তার ম্যাগনিটিউড। তেমনি ভাবে -7 কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা লিখবো 1, আর বাকি 3টা বিট হচ্ছে ম্যাগনিটিউড। তাহলে প্রথম বিটটা সবসময় সাইন বিট হিসেবে রিপ্রেজেন্ট হবে। এই বিটটা তাহলে 4 বিটের জন্য এই বিটটা হচ্ছে ঠিক C4। তাহলে 8 বিটের জন্য এই বিটটা হবে ঠিক C8। সবাই কি ধরতে পারছি? তাহলে C8 থেকে যে লাইনটা আসবে সেটা তার নেগেটিভ বা পজিটিভ সাইনকে রিপ্রেজেন্ট করে। সেই অনুযায়ী স্ট্যাটাস লাইট জ্বলে উঠবে। যদি C8 এর ভ্যালু 1 হয়, উই ক্যান সে সাইন বিট ইজ ইকুয়ালস টু নেগেটিভ, সাইন নেগেটিভ। আর যদি 0 হয় C8 এর ভ্যালু, তখন বুঝে নিতে হবে সাইন পজিটিভ। সবাই কি ধরতে পারছি? ওকে, আশা করি ধরতে পেরেছেন। এবার আসেন জিরো। জিরোর কনফিউশনটা সবাইকে দূর করে দিই। 7 থেকে 7 আমি বিয়োগ করবো, 7 এর সাথে এখানে -7 যোগ করা হচ্ছে। কথার কথা বলছি, -7 যোগ করা মানে এদের রেজাল্ট 0 হওয়া। আমি সবগুলো 0, সবগুলো 0 হলেই জেড জ্বলে উঠবে। প্রথম থেকে বলা হচ্ছে সব ভ্যালুগুলো 0 হলেই জেড জ্বলে উঠবে। তাহলে কোন গেট আছে যেই গেটে সব সময় সব অল ইনপুট 0-র জন্য আউটপুট 1 হয়? শুধু একটা গেটই আছে, সেটা হচ্ছে আমাদের 0 0 0 1 1 0 1 1। মনে করি দেখুন অর গেটের আউটপুট হচ্ছে, এটার জন্য অর গেটের আউটপুট হচ্ছে 0 আর 3টা 1। নর গেটের আউটপুট যদি খেয়াল করেন, নর গেটের আউটপুট হচ্ছে 1 এবং 3টা 0। তাহলে খেয়াল করে দেখুন তো, আমরা নর গেট এমন একটা গেট যেই গেটে সব ইনপুট 0 হওয়ার পরেই শুধুমাত্র আউটপুট পাওয়া যায়। আমি এখানে একটা নর গেট ব্যবহার করেছি, নর, যেখানে সব ইনপুট 0 হলে এইটা জ্বলে ওঠে। তাহলে আমি নর গেটে যদি কোনোভাবে কোনোভাবে যদি একটা ইনপুট 1 হতো, তাহলে এটাকে বলতাম নট 0, আউটপুট ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 0। তার মানে এটার আউটপুট তখন 0 হতো। যদি কোনোভাবে একটা 1 থাকতো, আউটপুট তো 0, তাহলে নিভে থাকতো। তখন বলতাম ভ্যালুটা আসলে নন জিরো, কোনো এক জায়গায় ভ্যালু আছে, সব 0 হয়নি।
আর ওভারফ্লো বের করার জন্য সাইন বিট এবং ক্যারি বিট এই দুইটার এক্সর করতে হবে, এটা রুলস। সাইন বিট এবং ক্যারি বিট এক্সর করলে এটা হচ্ছে ডিএলসি তে দেখানো হয় ডিটেলস আকারে, ওটা মনে রাখার দরকার নেই। তাহলে C8 এবং C9 এই দুইটাকে যদি এক্সর করা হয় তখনই আপনি ওভারফ্লো পাবেন। মানে 1 হলে তখন তারা ওভারফ্লো আসে, 0 হলে ওভারফ্লো নেই। C8টা হচ্ছে সেই সাইন বিট, মনে করে দেখুন, যেটা আমরা এখান থেকে নিয়েছিলাম, এই যে সাইন বিটটা, এই সাইন বিটটা ওখান থেকে টান দিয়ে দেখানো হচ্ছে সাইন বিট, আর C9 তো ক্যারি বিট। এটা করে যদি মানে 1 জেনারেট হয় তাহলে এটা ওভারফ্লো আসে। পরীক্ষায় আসবে কিভাবে? কোনো চেঞ্জ নাই, এটা আঁকতে বলা হবে আর একটা নম্বর দিয়ে দেওয়া হবে, বলবে এই নম্বরটার জন্য ঘটনাটা কি ঘটেছে তুমি ডিসক্রাইব করো। এইভাবে 1001, তখন আপনাকে বলতে হবে এটার ওভারফ্লো আছে। 2 নম্বরের জন্য বলতে হবে 2 নম্বর মানে জেড, এটা ভি এটা জেড, এভাবে করে নির্দেশ করা হচ্ছে, এটা এস এবং এটা সি। তাহলে জেড ইকুয়ালস টু 0 মানে এটা নট ইকুয়ালস টু 0, রেজাল্টটা নট ইকুয়ালস টু 0, সেখানে কোনো না কোনো জায়গায় 1 আছে। এস এর ভ্যালু 0 মানে রেজাল্টটা পজিটিভ সাইন। সি এর ভ্যালু 1 মানে এর মধ্যে একটা ক্যারি আছে, ক্যারি 1। এই ভ্যালুগুলা দিয়ে এইভাবে আপনাকে 4টা লাইন লিখে দিতে হবে। সবাই কি ধরতে পেরেছেন? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি সিম্পল বাট কোয়াইট ইন্টারেস্টিং। হ্যাঁ বলুন। স্যার ওভারফ্লো যে আছে এটা আরেকবার যদি বুঝাইতেন। কোনটা? ওভারফ্লো যে আছে এটা আচ্ছা, কেমন বুঝবেন এটা দেখুন যদি এই বুঝাইতেন। এই সংখ্যায় ভি ইকুয়ালস টু কি দেওয়া আছে? 1। 1 দেওয়া থাকলে আপনার স্ট্যাটাস লিখতে হবে যে ভি ইকুয়ালস টু 1, তারপরে কমেন্ট লিখবেন দেয়ার ইজ ওভারফ্লো। বোঝা গেছে? জি আর স্যার। ভি ইকুয়ালস টু যদি 0 থাকতো তাহলে কমেন্ট লিখতাম কি, দেয়ার ইজ নো ওভারফ্লো। আপনাকে তো আর প্রমাণ করে দেখাইতে হবে না, আপনাকে তো আমি ভ্যালু এই রেজাল্ট দিছি। আমি কি প্রশ্নের মধ্যে রেজাল্ট দিয়েছি নাকি স্ট্যাটাস দিয়েছি? রেজাল্টের স্ট্যাটাস না রেজাল্ট দিয়েছি, কোনটা দেখাচ্ছি? এই যে 1001 স্যার স্ট্যাটাস তাহলে দিয়েছে। স্ট্যাটাস দিয়েছি, স্ট্যাটাস দিয়ে আমার রেজাল্ট সম্পর্কে ধারণা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাপারটা কি বোঝা গেছে? তো আপনার যেহেতু রেজাল্ট হাতে নাই, সেহেতু তো আপনি এগুলো প্রমাণ করে দেখানোর প্রশ্নই আসে না যে এক্সর করতে হবে নর করতে হবে। ওগুলো আমি আপনাদেরকে একটু বেশি জানিয়ে রাখলাম কিভাবে হয়, জাস্ট আপনাকে স্ট্যাটাস ডিসক্রাইব করতে হবে। আর কোনো প্রশ্ন আছে এখানে? গুড। তাহলে আমরা এটা পেজ নম্বর শিখে নিলাম, হচ্ছে পেজ নম্বর 3, লেকচার 4 পেজ নম্বর 3। এই স্ট্যাটাস রেজিস্টার সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আসি আমরা পরের টপিকে। পরের টপিকের নাম হচ্ছে শিফটার ডিজাইনিং। খুব মনোযোগ দিয়ে দেখবেন। এর আগে যখন আপনারা বাস অর্গানাইজেশন করেছিলেন, আমার কথা অথবা অন্য কারো বুঝলে বুঝতে সমস্যা হলে আমাকে বারবার জানাবেন। এর আগে যখন আপনারা বাস অর্গানাইজেশন করেছিলেন, মনে করে দেখুন এখানে অনেকগুলো রেজিস্টার থাকতো, সেই রেজিস্টারের সাথে 2টা মার্কস থাকতো। এই মার্কস 2টার রেজাল্ট চলে যেত এএলইউর মধ্যে, এই এএলইউ থেকে রেজাল্ট চলে যেত শিফটারের মধ্যে। তাহলে এখানে থাকতো এএলইউ এবং এখানে থাকতো শিফটার। আবার এই শিফটার এগুলোকে পাঠিয়ে দিত ডেস্টিনেশনে, এভাবে করে। এই এএলইউ এবং শিফটার এদের মধ্যে একটা হৃদ্যতা আছে, একটা কানেকশন আছে। সেই শিফটারটা কিভাবে শিফটিং করে রেজাল্ট, সেটি আজকে দেখার চেষ্টা করবো। তাহলে এএলইউ থেকে যেটা বের হয় তার নাম কি বলুন তো? কি বের করে এএলইউ? এই যে ইনপুট আমরা এক্স ওয়াই দেই, আউটপুট থেকে কি বের হয়? এক্স ওয়াই জেড দিলে আউটপুট দিয়ে কি বের হয়? এফ। এএলইউর ফাংশনের নাম কি? এফ। সবাই কি ধরছে আমার কথা? আপনারা এএলইউ ম্যাথ করেছেন না? এএলইউর আউটপুট ফাংশনকে কি বলা হয়? এফ। আমার সাথে একটু কথা বলুন, সুবিধা হবে। জি স্যার। ইয়েস ওকে। স্যার। তাহলে এই এফ যায় শিফটারে, আর শিফটার গুলোকে আমরা কি হিসেবে লিখবো? শিফটার গুলোকে আমরা এইচ দিয়ে লিখবো, একটু পরে দেখাচ্ছি সেটা। তাহলে এই ম্যাথ এখন আমরা করবো। 3 জন বসে আছেন এখানে, এখানে ধরেন আপনারা 3 জন লোক এখানে বসে আছেন। ধরে নিচ্ছে এখানে ধরেন আমাদের কে আছে, তাসিন আছে এখানে, প্রেরণা আছে এখানে, নাদিয়া আছে, এরকম সবাই বসে আছে। আমি বললাম তাহসিন শিফট হবে প্রেরণার সিটে, তাহলে এখানে টি চলে আসলো। প্রেরণা শিফট হবে নাদিয়ার সিটে, এখানে চলে আসলো পি। আবার নাদিয়া এখান থেকে শিফট হয়ে বললাম আউটপুট দিয়ে বেরিয়ে যাবে, এইটা আমি পেন ড্রাইভ থেকে রিসিভ করলাম। ডাটা চিন্তা করেন এখন, বা উনি বেরিয়ে অন্য জায়গায় চলে গেল। তাহলে ঘর ফাঁকা হয়ে গেল, কি এই ঘরটা ফাঁকা হয়ে গেল?
এখানে কিন্তু টি চলে আসছে, এখানে পি চলে আসছে, কিন্তু যেহেতু এখান থেকে নাদিয়া আউটপুট দিয়ে বেরিয়ে সিরিয়াল ওঠে, এটা ফাঁকা হয়ে গেল, এটা ব্ল্যাঙ্ক, এখানে কেউ নাই। আমি কোশ্চেন বলে দিলাম, এই ব্ল্যাঙ্ক ঘরে আমি আরেকটা ভ্যালু বসিয়ে দিলাম, আইএল বা কিছু একটা নাম দিলাম, এ বসিয়ে দিলাম, অন্য জায়গায় কেউ এসে বসলো। এইটা এক ধরনের শিফটিং। এই শিফটিং কে বলা হয় রাইট শিফটিং। শিফট রাইট, SHR, একটু আগে দেখেছিলাম ডানে যাচ্ছে। তাহলে ডানে যেতে হলে শুরু করেছিলাম কোন সাইড থেকে? এই পিসির ডানে আমি গেলাম, এখন শুরু করেছিলাম লেফট সাইড থেকে, এদিকে লেফট আর এদিকে রাইট। যেহেতু ডানে গিয়েছি তাই আমি শুরু করেছিলাম তাহসিন যেখানে বসেছিল লেফট সাইড, সেখান থেকে শুরু করেছি। ঠিক একইভাবে যদি আমি বাম দিকে শিফট হতে হয় আগের মেথডটাকেই, তখন আমার শুরু করতে হবে রাইট সাইড থেকে। এটা একটা অপশন, এই অপারেশনটাকে বলা হয় শিফট রাইট, ডানে শিফটিং হওয়া। কিন্তু যদি আমি সেম অপারেশনকে একটু ঘুরিয়ে অন্যভাবে চাইতাম, তখন কি হতো দেখি আমি। শিফট না বলে আমি বললাম সার্কুলেট, যেটা আপনারা টিআরসি একটু আগে দেখেছেন, সার্কুলেট রাইট। এখন আমি সার্কুলেট করবো, একইভাবে তাহাসিন এই ঘর থেকে চলে যাবে এই ঘরে, তার ডান পাশে। এখন আমরা করছি সার্কুলেট রাইট, ডিফারেন্সটা দেখার চেষ্টা করি। সিআরসি, সার্কুলেট রাইট উইথ ক্যারি। তাহসিন এই এই ঘরে চলে আসলো, এই ঘরে থেকে প্রেরণা চলে গেছে এই রুমে, আর এই রুম যেহেতু ফাঁকা হয়ে গেছে আর এখন বলা হয়েছে সার্কুলেট করতে, তাই এই ঘরে যে ছিল নাদিয়া, সে সার্কুলেট করে প্রথম ঘরে চলে আসবে। এইটাকে বলা হয় সার্কুলেট করা। শিফট করা মানে লাস্টের বিটটা বাইরে বেরিয়ে যাবে, রুম থেকে, দরজা থেকে বেরিয়ে যাবে, এগুলো বেঞ্চ চিন্তা করেন, লাস্টে যে ছিল সে বেরিয়ে যাবে। আর সার্কুলেট করা মানে আপনি ঘুরে ঘুরে জাস্ট তিনটা বিটের মধ্যেই বসবেন কোথাও গিয়ে। এই দুই ধরনের শিফটিং অপারেশন দেখা যায়, একটা সার্কুলেট, একটা হচ্ছে রেগুলার শিফটিং। পরীক্ষায় প্রশ্ন আসবে কিরকম ভাবে সেটি আগে দেখে নিন, ইট উইল বি বেটার ফর ইউ। তাহলে আমরা লেকচার 4-এই যাচ্ছি। লেকচার 4-এ পেজ নম্বর, শিফটিং অপারেশনের জন্য লিখুন পেজ নম্বর 11 and 12। প্রথমে লিখবেন শিফটার ডিজাইন, টপিকের নাম হচ্ছে শিফটার ডিজাইন, লেকচার 4, পেজ 11 and 12। এইটুকু খাতে আগে বড় বড় করে লেখেন, হিমশিম খেয়ে যাবেন পরীক্ষার মধ্যে রিভিশন দিতে যে যদি পেজ নম্বর না লেখেন। আশা করি তুলেছেন। এবার কোশ্চেনটা লেখেন, ডিজাইন এ 3-bit শিফটার ফর দ্য শিফটিং অপারেশন লিস্টেড ইন ফলোইং টেবিল। দিস ইজ দ্য কোশ্চেন। পরীক্ষায় হুবহু এইভাবেই কোশ্চেন দেওয়া হবে, ডিজাইন এ 3-bit শিফটার ফর দ্য শিফটিং অপারেশন লিস্টেড ইন ফলোইং টেবিল। সুন্দর করে কোশ্চেনটা খাতায় লিখুন। লেখা হলে বলবেন। ওকে, আশা করি লেখা হয়েছে। দেখুন, আমাদের শিফটার ডিজাইনের কোশ্চেন ক্লিয়ার, টপিক ক্লিয়ার। এই টেবিলটা দেয়া থাকবে পরীক্ষার মধ্যে, শুরুতেই যে দেখবেন এরকম একটা টেবিল দেওয়া আছে। আমি বলছি একটা টেবিল থেকে বেশ কয়েকটা ম্যাথ দেওয়া হয়। অলরেডি আপনারা জানেন এফ এর ম্যাথটা করা হয়েছে এএলইউ এর জন্য, এইটুকু হচ্ছে এএলইউ ডিজাইন করার জন্য ব্যবহার করেছিলাম। ঠিক একই রকম ডিজাইনের 3-bit এএলইউ, শিফটারের জায়গা ছিল এএলইউ, এখন হচ্ছে 3-bit শিফটার। এবিডিএফ, এবিডি এগুলো ব্যবহার করা হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড জেনারেশনের জন্য, এই তিনটা টেবিল। এগুলোর এখন আমাদের কোনো দরকার নেই, আমরা শুধু শিফটারের জন্য কাজ করব। তাহলে আমাদের লাস্ট কলামটা ব্যবহার করতে হবে। ওয়াই দিস ইজ এইচ, শিফটার লিখতে তো এস দরকার, তাহলে কেন এটা এইচ দেওয়া হচ্ছে? আমি এর আগেই বলেছি এস অলরেডি এএলইউ তে ব্যবহার করা হয়ে গেছে, S2 S1 S0 C। এর জন্য আমরা এইচ ব্যবহার করতেছি, এটা দিয়ে শিফটার রিপ্রেজেন্ট করা হয়, সেকেন্ড ওয়ার্ড অফ শিফটার, সেকেন্ড লেটার অফ শিফটার। তাহলে আমাদের এই শিফটার ডিজাইনিং এর জন্য প্রথমে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। কোশ্চেনে লেখা আছে 3-bit শিফটার। 3-bit শিফটার পাওয়ার সাথে সাথে আপনাকে যেটি করতে হবে, তিনটা বিট এঁকে ফেলতে হবে। দেখুন আমি তিনটা বিট আঁকবো এখন, একদম বটম থেকে আঁকবেন যাতে করে আমি উপরে অনেক জায়গা পাই। ধরুন এটা একটা বিট, আপনারা আঁকবেন না, একটু পরে আঁকেন, আমি একটু এঁকে নিই, তারপর আপনারা, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। আগে দেখুন, যদি এখানে 4-bit শিফটার বলা হতো আমরা চারটা আঁকতাম বক্স, এখানে শিফটার বলা হয়েছে 3-bit, তাই আঁকছি তিনটা। সবাই কি বুঝতে পেরেছি? তিনটা হবে বক্স না চারটা হবে সেটা কার উপর নির্ভর করবে? কোশ্চেনের উপরে। এখানে কোশ্চেনে যদি বলা থাকতো 4-bit, তাহলে চারটা বক্স আঁকতাম, এখন যেহেতু তিনটা বিট বলছে তাই 1 2 3 আঁকলাম, চলে গেল।
প্রথম কথা, কোশ্চেনের বিট সংখ্যা দেখে আমার শিফটারের বিট একে নিতে হয়, শিফটার একা হয়ে গেল। ওকে, এবার আসেন এর কম্বিনেশন কয়টা আছে। এই যে এইচ এর ঘরে টোটাল ভ্যারিয়েবল হচ্ছে তিনটা, সেই তিনটার জন্য কম্বিনেশন কয়টা আছে টোটাল? 0 থেকে শুরু করে 7 পর্যন্ত টোটাল কম্বিনেশন কয়টা? 8টা। 8টা স্যার। 8টা। সেই 8টা কম্বিনেশন এখানে লিখে দিতে হবে। তাহলে আমি প্রথমে তিনটা ভ্যারিয়েবলের নাম হচ্ছে 1, 2, 3। এদেরকে আমরা বলবো S2, S1, S0 নয়, আবারও বলছি, প্রথমটার নাম হবে H2, যেহেতু শিফটার মানে H দিয়ে লেখা হয়। দ্বিতীয়টার নাম হবে H1 এবং থার্ডটার নাম হবে H0। যদি এটা এলইউ হইতো তখন হইতো S2, S1, S0। যেহেতু এটা শিফটার তাই H2, H1, S0। প্রত্যেকটা ভ্যারিয়েবলই প্রত্যেকটা শিফটারের সাথে যুক্ত থাকবে, 1, 2, 3। এখানেও যুক্ত থাকবে 1, 2 এবং 3। এবং এই বিটটাকে বলা হচ্ছে শিফটারের মোস্ট সিগনিফিক্যান্ট বিট, S2। তারপরে এটাকে বলা হচ্ছে মানে শিফটারের আউটপুট, এখানে শিফটার 2 লিখতে পারেন। এটা হচ্ছে শিফটার 1, এটা হচ্ছে শিফটার 0। শিফটারের বিট সিলেকশন বিন গুলোকে আমি বলেছি S2, H1, H0, আর এটা শিফটার পুরোটা লিখলেও হবে। এবার আসেন, কোশ্চেনের মধ্যে দেখেছি তিনটা কম্বিনেশনের জন্য টোটাল 8টা ইনপুট হবে, মানে তিনটা ভ্যারিয়েবলের জন্য 8টা কম্বিনেশন হবে। সেই কম্বিনেশন গুলো আমি এখানে টানবো। দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টা কেন লাইন টেনেছি? কারণ এখানে কম্বিনেশন আছে তিনটা। বক্স কেন তিনটা হয়েছিল? কারণ লেখা ছিল 3 বিট শিফটার। শিফটারের সাথে কম্বিনেশনের কোনো সম্পর্ক নাই। যদি কম্বিনেশন হতো দুইটা, H0 এবং H1, তাহলে এখানে লাইন টানতাম শুধুমাত্র 4টা। মনে করে দেখুন, এএলইউ তে মার্ক সিলেকশন পিনে দেখানো হয়েছিল ইনপুট লাইন 4টা হলে সিলেকশন পিন হবে 2টা। ইনপুট লাইন 8 হলে সিলেকশন পিন হবে, এরকম যদি 8টা হয় সিলেকশন পিন হবে 3টা। এটা আমরা এএলইউ ডিজাইনে দেখে, সরি, বাস অর্গানাইজেশনে দেখে আসছি। সেই ঘটনাই, বিটের সম্পর্ক নেই। ওকে, এখানেও তাহলে সেম ভাবে আমাদের 8টা আঁকতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানেও 8টা আঁকবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এগুলো আমাদের আঁকা হয়ে গেল। প্রথম ভ্যালুটার নাম হচ্ছে 0 এবং লাস্টেরটার নাম হচ্ছে 7 নাম্বার। এটা 0, বাকিগুলো মাঝখানে বসিয়ে নেবেন আপনারা। 7, 0 এবং 7। এবার খেয়াল করুন, কোশ্চেনে চলে যাই। কোশ্চেনে পাওয়ার সাথে সাথে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় নো শিফটিং অপারেশনটা লেখা আছে। নো শিফট কথাটা কোথায় লেখা আছে যদি দেখি, এখান থেকে শুরু করে এই মাঝখান বরাবর এক জায়গায় লেখা আছে নো শিফট, অথবা এফ টেন্স টু একেও নো শিফট বলা হয়, মানে এফ এর ভ্যালু সরাসরি শিফটিং হয়েছে, এভাবে লেখা থাকতে পারে। অথবা আমি প্রশ্নে বলে দিতে পারি এফ টেন্স টু এস, এস এর আগে এসইচ, এলসি আর সি এগুলো কিচ্ছু লেখা নেই, তার মানে এটা সরাসরি ওই যে এলইউ থেকে আউটপুটটা সরাসরি শিফটিং এ ঢুকেছে, সেই লাইনটাকে বোঝানো এফ টেন্স টু এস। তাহলে আমরা এখান থেকে দেখে নিচ্ছি শিফটিং অপারেশন নো শিফট কথাটা লেখা আছে ঠিক 0, 1, 0। 0, 1, 0 মানে কত নম্বর ঘর? 2 নম্বর ঘর। এটা হচ্ছে 0 নম্বর, এটা 1, এটা 2, 3, 4, 5, 6, 7, এইভাবে করে চিন্তা করুন। তাহলে 0, 1, 0 মানে 2 নম্বর ঘরে নো শিফট অপারেশনটা ঢুকবে। আপনাদের এখন কাজ হচ্ছে এইটার 2 নম্বর ঘরটা খুঁজে বের করা। এটা যদি 0 হয় তাহলে এইটা ঠিক 2 নম্বর ঘর, এইটাও ঠিক 2 নম্বর ঘর, এইটাও ঠিক 2 নম্বর ঘর। এই ঘর বরাবর দেখাতে হবে উপর থেকে ফাংশনটা এখানে ল্যান্ড করেছে, সরাসরি কোনো ডানে বামে শিফট হয়নি। তাহলে আমি এই বরাবর টেনে দিলাম একটা লাইন, এটা একটা টেনে দিলাম, এখানে একটা টেনে দিলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের রেগুলার শিফটিং। এখানে আমার অ্যারো সাইন দিয়ে দেখাতে হবে যে উপর থেকে সরাসরি ঢুকেছে, কোনো ডানে বামে শিফট হয়নি। এটার নাম দিব একইভাবে F2, মানে আউটপুট ফাংশন অফ এএলইউ, 2 নম্বর বিট। এটা হচ্ছে 1 নম্বর বিট F1 এবং ফাইনালি দিস ওয়ান F0। 3টা বিট সরাসরি ঢুকে গেছে। এইটুকু প্রথম কাজ। 3 বিটের জন্য 3টা ব্লক আঁকবো, কম্বিনেশন 3টার জন্য উপরে 8টা অপশন আঁকবো, প্রত্যেকটাতে 8টা করে যাবে। তারপরে খুঁজে বের করবো এল কোথায় লেখা আছে নো শিফট, সেই বরাবর ঢুকে যাবো নো শিফটের ঘরে। এখন আমরা চলে যাব আমাদের মেইন কোশ্চেনে।
এখানে যদি চলে যাই, এখন শুরু থেকে শুরু করব। 0 নম্বর ঘরে সার্কুলেট লেফট উইথ ক্যারি, এই কথাটা লেখা আছে ঠিক 000 নম্বর ঘরে। 000 মানে বাইনারিতে 3টা 0 মানে ডেসিমেলে 0। তাহলে সার্কুলেট লেফট। আবার বলুন, বামে যদি যেতে চাই শুরু করতে হবে কোন দিক থেকে? কে বলতে পারেন? বামে যদি যেতে চাই শুরু করতে হবে কোন দিক থেকে? স্যার রাইট থেকে, ডান থেকে। রাইট থেকে। তাহলে সার্কুলেট প্রত্যেকটার যে বেজ আছে যেখান থেকে কোনো শিফটিং হয় না, সেটাকে ধরে তার বাম পাশেটা ঢুকতে হবে। তাহলে এইটা হচ্ছে 000 ঘর। তাহলে দেখুন, এই যে আমি এফ নট, এটা এখন সরাসরি এখানে না ঢুকে আমি এখানে জয়েন্ট দিব, একটা কালো কালার দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কালো কালার দিয়ে লেখা আছে। এই জয়েন্ট দিয়ে আমি এই জিরোতে ঢুকিয়ে দেবো। এখানে আমি অ্যারো সাইন দিলাম, অ্যারো সাইন দিয়ে এইখানে কানেক্ট করে দিলাম। তার মানে এফ নট এবার সরাসরি এস নটে না ঢুকে ঢুকেছে এস ওয়ানের 0 বিট থেকে। তারপর আবার F1 সরাসরি তারটায় না ঢুকে তার বামে গিয়েছে, কারণ এখানে লেখা আছে লেফট, সেটা ঢুকবে হচ্ছে তার বামের 0-তে। এটাকে আমি অ্যারো সাইন দিয়ে দিলাম, অ্যারো সাইন মাস্ট এটার 0-তে। এবং বলা হয়েছে ওই যে চেয়ার চেঞ্জ করা, এক একজন এক একজনের চেয়ারে যে বসতেছে, এবং বলা হয়েছে লাস্টেরটা সার্কুলেট করবে, এটা কিন্তু বেরিয়ে যাবে সেটি বলা হয়নি। এটা ঘুরে আবার এই শুরুতে চলে আসবে। ঘুরে দেখানোর জন্য কি করব, এটাকে আমি একটু ঘুরিয়ে যদি দেখাতে চাই, এর জন্য কি করবো, এটাকে প্রথমে বের করে দিলাম, বের করে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, একটু প্রথমে একটু বের করলাম, বের করে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম, এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে এখানে নিয়ে গেলাম, তারপরে দেখালাম এটা সার্কুলেট করে আসছে। মানে এইভাবে আঁকার কারণ কি, সার্কুলেশনটা বোঝা যায়, এটা ঘুরে আসতেছে। এবং এটার নামই হচ্ছে, এখানে বক্স অবশ্যই লিখে দিতে হবে, এটার নাম হচ্ছে PLC। PLC, সার্কুলেট লেফট উইথ ক্যারি। এই কথাটা এখানে লিখে দিলাম। অ্যারো সাইন অবশ্যই দেখিয়ে দিতে হবে, নাহলে বোঝাই যাবে না ডাটা এদিক থেকে আসতেছে না ডাটা এদিক থেকে যাচ্ছে। দেখেন তো সবগুলোর 0 ফিল আপ হয়ে গেছে কিনা। এটা কি বলা হয়? CLC। যারা এটা বোঝেন নাই, পরেরটা খেয়াল করেন। এবার হচ্ছে সার্কুলেট রাইট উইথ ক্যারি, সবুজ কালার দিয়ে লেখা আছে, আমি সবুজ কালার দিয়েই করবো। সার্কুলেট রাইট উইথ ক্যারি, এটা কত নম্বর পিনে দেওয়া আছে? 1 নম্বর পিনে। তাহলে শুরু করতে হবে কোথা থেকে? ডানে যাব, শুরু করতে হবে কোথা থেকে? বামে। বাম থেকে, মানে 0 থেকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে বাম থেকে শুরু করবো, মানে F2 থেকে শুরু করবো, 0 থেকে না, F2 থেকে শুরু করে ডানের দিকে যাবো। তাহলে এইটাকে আমি কানেক্ট করলাম, কানেক্ট করে এটা ঠিক 1 নম্বরের সাথে মিলবে, এটা হচ্ছে সেই 1 নম্বর, আমি মিলিয়ে দিলাম। অ্যারো সাইন হচ্ছে এদিক থেকে, মানে এখান থেকে যে সে এইটার 1-এ ঢুকে গেছে। আবার এখান থেকে আমি একটা কানেকশন দিলাম, এর 1 নম্বরের সাথে ঢুকে যাবে। আমি এখান থেকে ঢুকে কানেক্ট করে কি, ট্রাই টু ইউজ এর স্কেল অ্যান্ড পেন্সিল যখন করবেন, এইটা থেকে আবার বেরিয়ে যাবে, এটাও তো সার্কুলেট করেছে। তাহলে এটাকে প্রথমে আমি বের করে নিলাম, বের করে নিয়ে একটু সার্কুলেট করে ঘুরিয়ে এখান থেকে নিয়ে আসলাম এবং এটা একে ঢুকিয়ে দিলাম। এবং এটা কি CLC হবে না CRC হবে, কি হবে এটা? সিআরসি। CRC জি স্যার। লিখে দিলাম। তাহলে স্যার আমাদের তার এই মানে হ্যাঁ বলুন। স্যার সবগুলোই হচ্ছে এফ নট F1 আর F2 এটা থেকে বেরোবে, তাই তো? এক্স্যাক্টলি, এটাই হচ্ছে বেস ভ্যালু, মানে যেটা হচ্ছে কোনো ডানে বামে ছাড়া সরাসরি ঢুকেছে, সেখান থেকেই ডানে বামে যাবে। মানে আপনি আচ্ছা। প্রথমে যেহেতু একটা রোতে বসেছেন, আপনি ধরেন জি। কলাম 3-তে যে বসছেন, এখন আমি কলাম 3 থেকে আপনাকে কলাম 2-তে নিব, কলাম 1-এ নিব, এরকম ভাবে মুভ করতেছি। আপনি যে কোনটাকে বসছেন সেটা হচ্ছে আপনার বেস। এবার দেখুন 3 নম্বরটা তাহলে কি হবে। এরপরে আমরা 3 নম্বরে আসি। 3 নম্বর নো শিফট, এটা তো হয়ে গেছে, মানে 0 1 2, 2 নম্বরে নো শিফট তো আমাদের হয়েই গেছে। তারপরে 4 নম্বরে কি আছে? 0 1 1। 3 নম্বরে কি আছে? 0 টু দ্য আউটপুট বাস। তাহলে প্রত্যেকটার 3 নম্বরে 0 ঢুকে যাবে, প্রত্যেকটার 3 নম্বরে 0 ঢুকে যাবে। তাহলে প্রত্যেকটার 3 নম্বর কোথায় আছে আগে একটু, এটা কোন কালারে দেওয়া আছে? প্রশ্নটা কালার সহ মিলাচ্ছি তাহলে সুবিধা হবে। নীল কালারে দেওয়া আছে। তাহলে আমি প্রত্যেকটার 3 নম্বরটাকে আগে মেনশন করি, কোনটা 3, এটা হচ্ছে 3, এটা ব্লু কালার দিয়ে করি, এটা হচ্ছে 3, এইটা 3 এবং এটা 3, এটা 1 ছিল। তাহলে এই 3 নম্বর গুলা সবগুলাকে একটা কানেকশন, কমন কানেকশন দিয়ে আমরা বলে দিব এখান থেকে 0 ঢুকতেছে, যা লেখা আছে ওইটাই লিখতে হবে। আমি শুধু 0 লিখলাম, আপনি লিখবেন 0 টু দ্য আউটপুট বাস, এবং 3 নম্বরগুলোকে কানেক্ট করতে হবে। এখানে একটা কানেকশন, এখানে একটা কানেকশন। যদি 0 জায়গায় 5 লেখা থাকতো তাহলে 5 লিখতাম, 4 লেখা থাকলে 4 লিখতাম, 1 লেখা থাকলে 1।
এটা হচ্ছে সেই জিরো, জিরো টু দ্য আউটপুট বাস, ব্লু কালার, এটা সহজ। এবার আসি পরের ধাপে আসি। পরের ধাপে কি বলা আছে? পরেরটা ব্ল্যাঙ্ক, মানে 4 নম্বরে কোনো অ্যাক্টিভিটি নাই। 5 নম্বরে কি বলা আছে? শিফট লেফট উইথ আইএল ইকুয়ালস টু জিরো। তাহলে আবারও বামে যাব। বামে যাওয়ার জন্য আমার শুরু করতে হবে কোন দিক থেকে? ডান পাশ থেকে। প্রত্যেকটা তার বামের দিকে যাবে, ডান পাশ দিয়ে শুরু করবো, বামের দিকে যাবে, এবং লাস্টে যে আইএল ইকুয়ালস টু জিরো হবে। এটা কিন্তু সার্কুলেট না, এটার নাম হচ্ছে শিফট লেফট। এটা কত নম্বরে ঘুরবে? 5 নম্বরে ঘুরবে। তাহলে আমি শুরু করি। এটা কালারটা একটু দেখে নিই আমরা। কালারটা দেখলে শিফট লেফট একটু ভায়োলেট, পার্পল কালার। তাহলে পার্পল কালার এরকম কিছু একটা নিই আমি। তাহলে এখান থেকে শুরু করব। এটা তার 5 নম্বরে, 4 নম্বরে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, এটা 5, এই 5 নম্বরে ঢুকে যাবে। এখানে অ্যারো সাইন দিতে হবে। শিফট লেফট, দেখেন বামে শিফট হয়েছে, F0 তার বামে শিফট হয়ে S1 এ ঢুকেছে, S0 এ কিন্তু ঢুকেনি। আবারও F1 S1 এ না যেয়ে তার বামে শিফট হয়ে 5 নম্বরে ঢুকে যাচ্ছে। 4 নম্বর তো ব্ল্যাঙ্কই আছে। তাহলে এটা তো সার্কুলেট করবে না, এটা বলছে শিফট করা। তাহলে F2টা কি ঘুরে আসবে নাকি বাইরে বেরিয়ে যাবে? স্যার বাইরে বাইরে বেরিয়ে বেরিয়ে যাবে। যাবে। হ্যাঁ, এটাকে আপনার ফুল নামে লিখবেন, আমি সহজে লিখতেছি। এটা লিখবেন সিরিয়াল আউট। বুঝা গেছে? OUT। আপনার ফুল ফর্মে লিখবেন ACRIL, সিরিয়াল আউট। আমি সংক্ষেপে লিখলাম। তাহলে এখান থেকে সিরিয়াল আউটপুট হয়ে যাবে। তাহলে এখান থেকে আউটপুট হয়ে গেল, তাহলে এই বক্সের অবস্থা কি হবে? এই 5 নম্বরটা কোথা দিয়ে কি হবে? ফাঁকা থাকবে? কোনো বক্স শিফটিং এ ফাঁকা থাকতে পারবে না যদি অপারেশন না থাকে। এখানেও বলে দেওয়া আছে এইটা ফাঁকা থাকবে না। এখানে হবে IL ইকুয়ালস টু জিরো। কোশ্চেনে লেখা আছে ইনপুট ফ্রম লেফট ইজ ইকুয়ালস টু জিরো, মানে লেফট সাইড থেকে ঘুরে যে ইনপুটটা আসবে সেটা জিরো হবে, মানে কোনো ইনপুট আসবে না। এটা কোশ্চেনের মধ্যে লেখা ছিল, খেয়াল করে দেখুন। এখানে IL ইকুয়ালস টু জিরো লেখা আছে। তাহলে এটা আমাদের শিফট লেফট হয়ে গেল। এবার দেখি শিফট রাইট। রাইট আবার IL ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে 6 নম্বরে 110-তে শিফট রাইটটা। তাহলে এটা একটু রেডিশ কালার দিয়ে করি, এটা দিয়ে করি। তাহলে রাইট এটা কত নম্বরে ঘুরবে? সবগুলো 6 নম্বরে। তাহলে এখানে আমি কানেক্ট করলাম, এখানে আগে 6 থেকে উপরের দিকে একটু টেনে নিই, তাহলে মিলাতে সুবিধা হবে। এটা 6 চলে যাবে। আর এটাও ঠিক 6 যাবে, এখান থেকে উপরে উঠিয়ে দিলাম। অবশ্যই অ্যারো সাইন মাস্ট। কোথা থেকে ডাটা কোথায় যাচ্ছে এটা বুঝতে পারবেন না আপনিও আমিও, অ্যারো সাইন দিলে একটু ধরা যাবে। এটা 6 নম্বর। আর লাস্টে এটা কি হবে? F0 থেকে কি হবে? বের হয়ে যাবে সিরিয়াল সিরিয়াল আউট। আউট। আবার সিরিয়াল আউট, বুঝে নিন, সিরিয়াল আউট। তারপরে এইটার 6 নম্বরে কি হবে? স্যার ওটা জিরো, ইনপুট জিরো হবে। ইনপুট ফ্রম রাইট, IR। যেহেতু রাইট আইআর। সাইডে ট্রান্সমিট করতেছে, IR ইকুয়ালস টু জিরো। এটা হয়ে গেল। এখন আমাদের বাকি রইল কত? শুধুমাত্র লাস্টেরটা কি দেওয়া আছে? ওয়ান্স টু দা আউটপুট বাস। এটা কি একই রকম কিনা, জিরোর মতো কিনা? জি স্যার, জিরোর মতোই। জিরোর মতো। এটা একটু পিঙ্ক কালার দিয়ে করি, এটা জিরোর মতো হবে। তাহলে সবগুলাকে আবার এবার কানেক্ট করে দিলাম, এটা দিয়ে এখান থেকে বাইরে বের করে নিয়ে গেলাম। এটা 7, এই 7টা এটার সাথে কানেক্টেড হবে, এবং লাস্টের এই 7টা এটার সাথে কানেক্টেড হবে। এবং এটাতে বলতে হবে ওয়ান টু দা আউটপুট বাস। যা লেখা আছে হুবহু আমি লিখছি না। আর এটা হচ্ছে 6। এইভাবে করে বেসিক্যালি আমরা পুরো শিফটারকে ডিজাইন করতে পারি। সবাই কি বুঝতে পেরেছেন? এখন একবার যিনি চিন্তা করেন তো, এইটা না হলে আপনি বুঝতে বুঝতে পারবেন। আমি ধরেন 4টা সেকশনে, আমি সময় 4টাও নেই, আমি ধরেন 200টা খাতা নিয়ে বসছি, 200টা খাতায় সবাই শিফটার ডিজাইন করছে। স্যার খাতা চেক করে পরের দিন যদি ইউনিভার্সিটিতে যায়, তার কি মাথা ঠিক থাকবে? এগুলা কি করা সহজ, কিন্তু এটাকে চেক করা যে কত ডিফিকাল্ট জব, এটা আপনি বুঝতে পারতেছেন তো এটা দেখে। তো এর জন্য মাঝে মধ্যে হয় কি, মোটামুটি যখন দেখি যে একটা স্টুডেন্ট প্রথম 2-1টা হয়ে গেছে, ধরে নিই পরের গুলো হয়ে গেছে, এগুলো আপনাকে ভিতরের কথা বলছি, আর ফুল মার্কই তখন দিয়ে দিতে হয়। এটাতে মার্ক বসানো সহজ। তা আপনারা যদি প্রশ্ন থাকতে আমাকে বলতে পারেন যে স্যার এখানে বুঝতে পারিনি। Sir, I have a question. ইয়েস, প্লিজ আস্ক ইউর কোশ্চেন।
ফার্স্টে যে স্যার আমরা F0 F1 F2 এটা 2 নাম্বার পিনে কানেক্ট করলাম, এটা কেন করলাম স্যার? ওই যে প্রথমে নো শিফট কোথায় আছে সেই অংশটা খুঁজে বের করতে হবে। নো শিফট লেখাটা কোশ্চেনের মধ্যে এখানে লেখা আছে, দেখেছেন 010, এখান থেকে প্রথমে কানেক্ট করছি। ওকে স্যার, ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আপনারা যেটা করবেন, এখন আর এটা আঁকতে হবে না, আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখছি এখানে, শিফটার ডিজাইনিং। এখান থেকে আপনারা পরে তুলে নিন বা এটাকে কালেক্ট করে রেখে নিন। যদিও এখানে খুব মাউস দিয়ে গেছি তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, মাউস দিয়ে বোঝা যাচ্ছে না, মোটামুটি ধরতে পারছেন না? ও জি তো স্যার, মোটামুটি যাচ্ছে। দেখতে পারবেন। হ্যাঁ, ওইভাবে করে দেখে দেখে বুঝে নিন। ওকে, নিজেরা কি সুন্দর করে খাতায় এঁকে নিন, তাহলেই ভালো হবে। তাহলে এইভাবে করে বেসিক্যালি আমরা শিফটের ডিজাইনটা করতে পারি। এইটার জন্য পেজ নম্বর হচ্ছে 11 এবং 12। স্যার এখন দেখেন বইয়ের সাথে আমার ডিফারেন্সটা কোথায়। এই লেকচারটা বই থেকে করা হয়েছে, বই আমি নিজে পড়েই প্রথমে বুঝিনি, যখন আমি প্রথম দিকে আসছি, পরে এটা আমার নিজস্ব মেথডে পরে আমি চিন্তা করলাম এভাবে করে করা যেতে পারে। খেয়াল করেন আমরা ক্যারি ফ্ল্যাগ দুইটা বসাইছি, একটা জায়গায় লিখছি সিআরসি, একটা জায়গায় লিখছি সিএলসি, দুইটা ছিল আমাদের আলাদা আলাদা। খুব ইজিলি বোঝা যাচ্ছে এটা এখান থেকে আসতেছে এদিকে যাচ্ছে, অথবা এটা দিক থেকে আসতেছে এদিকে যাচ্ছে, উল্টো এঁকেছি। যাই হোক, এরা কি করছে, বইয়ে যেটা করছে দুইটাকে একটা বানিয়ে দিচ্ছে, দুটোকে একটা বক্স বানিয়ে দিছে, এই যে এটা হচ্ছে বক্স, সেই বক্স থেকে দুইটাতে এভাবে কানেক্ট করে দিছে। এইটা দেখে কি কোনো বোঝার উপায় আছে ডাটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে, কোনো ধরনের অ্যারো সাইন আছে কোথাও? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? এইটা হচ্ছে ঝামেলা। এর জন্য আমি বলবো যে শিফটার ডিজাইনিং এই 12 নম্বর পেজটা কেউ ফলো করার দরকার নেই যদি আমারটা বুঝে দেন। এটা মাছ কমপ্লেক্স, সবগুলাকে শর্ট করতে করতে ক্যারি ফ্ল্যাগ একটা হাওয়া করে দিছে, এখানে কোনো অ্যারো দেয়নি, কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা বোঝার উপায় নেই। শুধু বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনি এই বক্স গুলোকে ফলো করতে পারেন। এটা তিনটা বক্স কিভাবে হয়েছে, এটা S2 S1 S0, এটা F2 F1 F0, এইগুলা বেসটা আমারটা ফলো করলেই হবে। এইটা হচ্ছে বেসিক্যালি শিফটার ডিজাইন। অবভিয়াস কোশ্চেন পরীক্ষার জন্য, মোটামুটি অবভিয়াস ধরে নিতে পারি, পরীক্ষা একটা আসবে। বুঝে গেছে? তাহলে আমরা একটা জিনিসে এন্ডিং এ যেতে পারি, শিফটার ডিজাইন কখনো এই 7টার বাইরে আর নতুন কিছু আসবে না। শুধু যেটা হতে পারে নো শিফট আমি এখানে না দিয়ে আমি লাস্টে নো শিফট দিলাম, আমি 1S এখানে দিলাম, মানে অর্ডার আমি চেঞ্জ করে দিতে পারি। এইটুকুই চেঞ্জ আসতে পারে, আর কোনো চেঞ্জ নেই। বাসায় বসে আজকে যারা শিফটার ডিজাইন করবেন, পরীক্ষার আগ না মরার আগ পর্যন্ত আপনি অন্যদেরকে বুঝাইতে পারবেন, এটা গ্যারান্টেড। ক্লিয়ার? ওকে, তাহলে আরো প্র্যাকটিস যদি করতে চান বলেন তো, এখানে নো শিফট কোনটা? এইটাও একটা শিফটিং অপারেশন, এখানে নো শিফট কোনটা এই বলতে পারেন? ফার্স্ট ফার্স্ট ওয়ান, 0 0-তে F টেন্স টু S মানে হচ্ছে নো শিফট বোঝানো। এখানে 4 বিটের জন্য দেওয়া আছে, 3 বিট করে ফেলছেন তো, আর 4টার জন্য তো দরকারই নেই, কম্বিনেশন 4টা তো আরো সহজ, এখানে করা আছে সেটা। এগুলো দেখতে পারেন, মানে আমি এই যে সরাসরি 11তে গেলাম, অনেকেই ভাবতে পারেন স্যার আমার তাহলে পেজ নম্বর উপরের গুলো কি হলো। উপরের গুলো হচ্ছে সহজ এক্সাম্পল, ডিজাইন শিফটারে আমি একদম কঠিনটা করাই ফেলছি, সহজটা অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে। বুঝা গেছে? তো চলেন একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই, যারা যারা আজকে কষ্ট করে ক্লাস করতে এসেছেন। হ্যাঁ বলুন, প্রশ্ন থাকলে বলুন। স্যার, এখানে তো একটার মধ্যে ব্ল্যাঙ্ক আছে, তো আপনি তো হুম। বলছিলেন যে ফাঁকা থাকতে পারবে না, তো ব্ল্যাঙ্কটা কি ফাঁকাই থাকবে? না, ব্যাপারটা ওরকম না। আমি ফাঁকা থাকতে পারবে না বলতে বুঝাচ্ছি, যখন আপনি কোনো শিফটিং অপারেশন করেন, সেই অপারেশনের জন্য, আচ্ছা এটা তো এখানে সেন্ডই করেছি, এটা দেখিয়ে দিই। আপনি যখন শিফটিং অপারেশন করেন, ধরেন এই যে এইটা ঢুকলো এখানে 6 নম্বরে, এইটা ঢুকলো তার পরের 6তে, এটা তো বাইরে বেরিয়ে গেল, এই 6টা ফাঁকা থাকবে না। যেই পয়েন্টে শিফটিং হচ্ছে সেইটা ফাঁকা থাকবে না, যেটা দেয়া নেই সেটা তো ওখানে কোনো ডাটা ট্রান্সমিশনই হয়নি। আমার কথা কি ধরতে পেরেছেন? জি স্যার। ওইটার কথা বলেছি, আশা করি বাকিরাও ধরতে পেরেছেন। মানে এই অপারেশনে 6 নম্বরে দেওয়া আছে শিফট রাইট, তাহলে কোনটার 6 ফাঁকা থাকবে না, সবগুলোর 6 ভরা থাকতে হবে। কিন্তু এখানে তো দেয়াই নাই, মানে এখানে কোনো কমিউনিকেশন হয় নাই, শিফটিং অপারেশন হয় নাই, সেটা তো সবগুলোরই ফাঁকা 4 নম্বর। ওকে, আমি একটু স্ক্রিনশটটা অফ করে আমি অ্যাটেন্ডেন্সটা নিই। কয়জন আছেন? 38 জন। বাকি কারা কারা আছেন?
Please give your attendance. Serial 1, Arifur Rahman. Absent. Serial 2, Mamun Abdullah Al. Absent. Serial 3, Arifin Mostaq. প্রেজেন্ট স্যার। Present আছেন। Fahim Abdullah Al. প্রেজেন্ট স্যার। Serial 5, Shen Polash. ইয়েস স্যার। Serial 7, Polash ibn Mahmudul Hasan. 7, absent. Serial 8, Islam Sajidul. Sajidul Islam, absent. Serial 9, Yes, sir. 10, absent. 11, ইয়েস স্যার। Sir, 12, 10, sir. Yes, sir, 10. হ্যাঁ দিয়েছি, মুশফিকে দিয়েছি। স্যার 12, 11 আছে স্যার। 11 দিয়েছি। 12, হোসেন আহমেদ, absent. 13, Yes, sir. 14, Yes, sir. 15, 50 আছেন? 50 নাই এখন। 16, প্রেজেন্ট স্যার। 17, Present, sir. 18, প্রেজেন্ট স্যার। 19, Yes, sir. 20, Present, sir. 21, Yes, sir. 22, প্রেজেন্ট স্যার। 23, স্যার রীতির মাইক কাজ করতেছে না। হ্যাঁ হ্যাঁ লিখেছি সে। 24, ইয়েস স্যার। 25, Present, sir. 26, Yes, sir. 27, Present, sir. 28, প্রেজেন্ট স্যার। 29, ইয়েস স্যার। 30, Yes, sir. 31, ইয়েস স্যার। 32, Yes, sir. 33, Present, sir. 34, Present, sir. 35, Yes, sir. 35, 36, ইয়েস স্যার। 37। প্রেজেন্ট স্যার। বাকিদের মিউট করে রাখুন, কথা শোনা যাচ্ছে অনেক। স্যার 12 স্যার 12। পরে 38, তামিম। ইয়েস স্যার। ইয়েস স্যার। 39, Yes, sir. 40, Yes, sir. 41। Present, sir. হোসেন আহমেদ দিয়েছি, 12 দিয়েছি। আর কেউ বাকি আছেন? হাসান ফিদবিকে অ্যাবসেন্ট পেয়েছি, হাসান ফিদবি। আর আরিফুর আব্দুল্লাহ মামুন, এই দুজনকে অ্যাবসেন্ট পেয়েছি। বাকিরা সবাই প্রেজেন্ট আছেন। ওকে, আমাদের যেহেতু আগামী 27 তারিখে একটা ক্লাস পাচ্ছি, আশা করি সেদিন আমরা পুরো সিলেবাস থিওরি শেষ করে ফেলতে পারবো। আমাদের এর আগের ডেডলাইন গুলো একটু বলুন তো আমাকে, কি কি দিয়েছিলাম, কখন কোনটা? নাদিয়া, ডেডলাইন গুলো বলুন। কে কে বলতে পারেন? কখন কি হবে বলে দিয়েছিলাম না? ইয়েস স্যার। সেটা একটু বলুন তো আমাকে, টাইম গুলো, স্যার ডেট গুলো। 29 তারিখে স্যার ল্যাব কুইজ প্লাস থিওরি কুইজ হওয়ার কথা স্যার। আর হুম, হচ্ছে হার্ডওয়্যার নিয়ে আসতে বলছেন স্যার প্রজেক্টের। আর 4 এক্স্যাক্টলি। তারিখে হচ্ছে প্রেজেন্টেশনের যে ভিডিওটা সেটা সাবমিট করতে বলেছেন, প্লাস হচ্ছে প্রজেক্ট রিপোর্ট সহ। প্রজেক্ট রিপোর্ট সহ। জি, স্যার। সেইভাবেই আগাবো আমরা। যদি আমি ভেবেছিলাম একটা উইক কম পাবো, তো সেটা পাচ্ছি না, আর একটু আমরা রিভাইজ করতে সুবিধা হবে 27 তারিখে। ঠিক আছে, ওকে। তাহলে একটা কাজ করুন, এখন আপনারা 10 মিনিটের একটা ব্রেক নেন, আমরা 11টা 15 থেকে আবার শুরু করবো, হ্যাঁ?
Okay, welcome back to the class. আমি কি স্ক্রিনে আবার শেয়ার করি? আমরা তাহলে লেকচার 4 এর মধ্যে দিয়ে যেগুলো দেখলাম, সেখানে আমরা স্ট্যাটাস রেজিস্টার করলাম, আমরা শিখলাম কিভাবে শিফটার ডিজাইন করতে হয়, আমরা কন্ট্রোল ওয়ার্ড জেনারেশন মেথডও দেখে ফেলেছি, ABTSCH এটা দেখে ফেলেছি। এই টপিকগুলো বেসিক্যালি আমাদের লেকচার 4 এ ছিল। আমরা একটু লেকচার 5 এ চলে যাই। লেকচার 5 এ কি আছে? লেকচার 5 এর টপিক হচ্ছে মাইক্রো প্রোগ্রাম, ফ্লো চার্ট এন্ড স্টেট ডায়াগ্রাম। তিনটা জিনিস আমরা দেখব, মাইক্রো প্রোগ্রাম, ফ্লো চার্ট এবং স্টেট ডায়াগ্রাম। শুরুতে আমরা ফ্লো চার্ট এবং স্টেট ডায়াগ্রাম নিয়ে পড়াশোনা করব। এইটা পড়ার আগে একটু আমি থিওরিটা একটু বুঝিয়ে দিই। দুটো সংখ্যা যদি আপনার হাতে থাকে এ এবং বি, এ এবং বি এর মধ্যে আসলে কয় ধরনের অপারেশন হওয়া সম্ভব? যোগ বিয়োগ যদি চিন্তা করি, তাহলে এ প্লাস হতে পারে, প্লাস এর সাথে প্লাস বি যোগ হতে পারে, আবার প্লাস বি প্লাস এর সাথে প্লাস বি বিয়োগ হতে পারে, প্লাস বি বিয়োগ হতে পারে, আবার প্লাস এর সাথে মাইনাস বি যোগ হতে পারে, আবার মাইনাস মাইনাস বি হতে পারে। এইটা শুধুমাত্র প্লাস এর সাথে বি এর চারটা সম্পর্ক দেখানো হলো। তেমনিভাবে আবার মাইনাস এর জন্য এই চারটা রিপিট হবে। তাহলে টোটাল এ আর বি এর মধ্যে 8 ধরনের অপারেশন হওয়ার সুযোগ আছে। প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি এর সাথে প্লাস মাইনাস হতে পারে। এইটা কি বুঝতে পারছেন আপনারা? আমি জানি এর মধ্যে অনেকগুলো সেম, যেমন এইটা আর এটা সেম, কিন্তু ধরন আলাদা। তাহলে আমরা এ এবং বি দুইটা যদি ভ্যালু হয়, তার মধ্যে টোটাল 8 ধরনের অপারেশন করার মতো সুযোগ আছে। আমরা এখন একটা ফ্লো চার্ট সম্পর্কে দেখব, যেই ফ্লো চার্টটা ফলো করলে আমরা যোগ এবং বিয়োগ যত ধরনের হোক না কেন করতে পারবো। মাইক্রো অপারেশন বা মাইক্রো প্রসেসর কোন উপায়ে যোগ বিয়োগ করে থাকে সেটি দেখার চেষ্টা করবেন। প্রথমবার আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনার হাতে গুগল ম্যাপ আছে, প্রথমবার আপনি ইআইবির ক্যাম্পাসে যাচ্ছেন, গুগল ম্যাপ ফলো করে করে আপনি এরকম আসলেন, একটা মোড় পেলেন, মোড় থেকে ডানে গেলেন, ডানে থেকে আবার মোড় পেলেন, তারপর বামে গেলেন, তারপর আপনি ইআইবির ক্যাম্পাস পেলেন। তাহলে এই যে গুগল ম্যাপ ফলো করে করে আপনি ইআইবির ক্যাম্পাসে গেলেন, এটা তো আপনি নিজেই গেছেন নাকি গুগল ম্যাপ আপনাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে? গুগল ম্যাপটা হচ্ছে ফলো করেছেন। তাহলে ম্যাপ যেমন একটা দিক নির্দেশনা দেয় যে এই পথে হাঁটলে আমি এটা পাবো, ঠিক সেম ভাবে আমাদের ফ্লো চার্টও দিক নির্দেশনা দিবে, মাইক্রোপ্রসেসরকে দিক নির্দেশনা দেয় কিভাবে করে যোগ এবং বিয়োগ করতে হয়। সেই টপিকটা আমরা দেখতে পাচ্ছি। সবাই খাতায় লিখুন লেকচার 5। লেকচার 5 সরাসরি আমরা চলে যাচ্ছি পেজ নম্বর 12। লেকচার 5 পেজ নম্বর 12, টপিকের নাম লিখুন ফ্লো চার্ট এন্ড স্টেট ডায়াগ্রাম। Lecture 5, page number 12. This is very important for you. Flowchart and state diagram. Okay. তাহলে এর আগের টপিক 12 এ গেলাম, 11 থেকে এগুলো কি আছে? এগুলো তো অলরেডি আমি পড়িয়ে ফেলেছি যে এ প্লাস বি এর সাথে বি এর কয়টা সম্পর্ক হতে পারে, এগুলো এখানে দেখানো হয়েছে। এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস মাইনাস হতে পারে তাদের মধ্যে, কোনো ক্ষেত্রে বড় হতে পারে, কোনো ক্ষেত্রে ছোট হতে পারে, সেগুলো এখানে থিওরিতে বলা হয়েছে, সেটা আমি সহজে বুঝিয়ে নিচ্ছি। এখন আপনারা সরাসরি ফ্লো চার্টটা দেখেন। বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা বোঝার জন্য আপনাকে একটু ভালো করে দেখতে হবে এখানে কি কি আছে। দেখুন এখানে T0, T1, T2, T3, T4, T5, T6, T7, এরকম টোটাল 8টা স্টেট আছে। স্টেট বলতে বোঝানো হচ্ছে 8টা টাইম ফ্রেম আছে। ধরুন এটা সকাল 10টা বাজে, এটা 11টা, এটা 12টা, এটা 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, এরকম করে বিভিন্ন সময় কি ঘটনা ঘটে সেটি দেখানো হলো।
আপনি এটাকে গুগল ম্যাপের সাথেও চিন্তা করতে পারেন। তো এইটা হচ্ছে, নামটা শুনে বুঝতে পারছি এটা সাইন ম্যাগনিটিউড, এডিশন এবং সাবট্রাকশন করবে। যোগ এবং বিয়োগ করার জন্য এই ফ্লোচার্টটা ফলো করতে হবে। আমি এক্সাম্পল বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য ধরে নিচ্ছি একটা ভ্যালু হচ্ছে এ আর একটা ভ্যালু হচ্ছে বি। যেহেতু এটা প্লাস জন্য হয়, তাহলে এ এর ভ্যালু ধরে নিচ্ছি 7, 341 দিয়ে লিখলাম। বি এর ভ্যালু ধরে নিচ্ছি 2, 010। তাহলে এটা প্লাস এ আছে, এটা প্লাস বি আছে। প্লাস বোঝানোর জন্য এটা 0, প্লাস বোঝানোর জন্য এখানেও 0 হবে। তাহলে দুইটা ভ্যালু আছে এ এবং বি, তাদের ভ্যালু গুলো 0 মানে 7 +7 এবং 2 মানে হচ্ছে 2 মানে হচ্ছে +010। এইভাবে করে আমি দুইটা ভ্যালু ধরে নিচ্ছি। কি নট স্টেটে এসে আপনার ডিসিশন নিতে হবে আপনি আজকে কি করতে চাচ্ছেন। আপনি কি যোগ করতে চাচ্ছেন না বিয়োগ করতে চাচ্ছেন, মানে আজকে ধরুন ধানমন্ডি যাবেন না মিরপুর যাবেন, এরকম একটা ডিসিশন আপনাকে কি নট স্টেটে নিতে হবে। আগে আপনার মোটরসাইকেলটাকে আপনি স্টার্ট করেছেন x=a দিয়ে, ইনিশিয়ালাইজ করা। 1 দিলে x=1 দিলে এটা স্টার্ট হবে, আর x=0 দিলে আপনি ঘরের ছেলে ঘরে ঘুমাচ্ছেন, আজকে সেই কোনো কাজ করবেন না। তাহলে প্রথমে আমি x=a দিয়ে মোটরসাইকেল স্টার্ট করলাম, তারপর বললাম আজকে আমি অ্যাডিশন করতে চাই। অ্যাডিশন করার জন্য এখানে একটা ভ্যালু আছে যার নাম হচ্ছে qa=1, a ফর অ্যাডিশন, s ফর সাবট্রাকশন। দেখুন এখানে qs আছে আর তার পাশে আছে qa। তাহলে আমি যখনই আমি qa=1 দিয়ে দিলাম, তখনই আমার এই লাইনটা অফ হয়ে গেল, কারণ এটা বিয়োগ করার লাইন। আমি যোগ করব, তাই এই বাইপাস ধরে এগিয়ে গেলাম যে আজকে আমি ধানমন্ডিতে যাবো, মিরপুরে যাবো না। ধানমন্ডি এদিকে আর মিরপুর এই সাইডে। তাহলে এখান থেকে আসলাম, এবার T2 তে আসলাম। খেয়াল করে দেখুন T2 তে এসে ও একটা মানে একটা ডিসিশন ব্লক বা কন্ডিশন ব্লকে চলে আসছে। কন্ডিশন ব্লকে লেখা আছে এএস আর বিএস। এই পুরো বিটটার নাম হচ্ছে এ। শুধুমাত্র প্রথম যে বিটটা আছে সেটা হচ্ছে সাইন বিট অফ এ, এর সাইন বিট, প্রথম বিটটা, এর নাম হচ্ছে এস। এবং বি এর সাইন বিট আছে যেটা প্রথমটা, সেটার নাম হচ্ছে বিএস। আমি এইখানে এসে এএস আর বিএস কে কম্পেয়ার করতেছি, তুলনা করতেছি। দেখুন তো যখন যোগ করা হয় দুইটা বিটের মধ্যে, আমি যদি 7-এর সাথে 2 কে যোগ করি, তখন 2 এর আগেও একটা প্লাস থাকে, 7-এর আগেও একটা প্লাস থাকে, তখন তার 9 হয়। এবং 9 এর আগেও একটা প্লাসই হয়, যদিও দেয়া লাগে না। এইটা এক ধরনের যোগ। আরেকটা যোগ হতে পারে না, -7 এর সাথে -2 কে আমি যোগ করছি, সেটাও তো হতে পারে। -7 এর সাথে যে -2, ওটারও তো রেজাল্ট মাইনাস, ওটার রেজাল্ট 9, সামনে শুরুতে মাইনাস বলতে। যোগ কিন্তু এই দুই ধরনের হতে পারে, আর কোনো ভাবে হতে পারে না। -7 এবং -2 যোগ হয়ে -9 হতে পারে, +7 এবং +2 যোগ হয়ে +9 হতে পারে। আপনি যদি খেয়াল করে মনোযোগ দিয়ে দেখেন, যোগ করার সময় অলওয়েজ তাদের সবগুলোর সাইন সেমই হচ্ছে। এখানেও যোগ করেছি তখন এটা প্লাস প্লাস, এখানে যোগ করেছি তখন 2 এর আগে মাইনাস মাইনাস, মানে সাইন বিট যোগ করলে সবসময় সেমই হবে। হয়তোবা 0 0 হবে অথবা 1 1 হবে, তখনই শুধুমাত্র যোগ করা সম্ভব হয়। এলু এখানে এসে ফ্লোচার্ট এখানে এসে ডিসিশন নেবে যে তাদের সাইন বিট গুলো কেমন। যদি দেখা যায় তাদের সাইন বিট দুটাই সেম, মানে দুটাই 1, তাদের বিয়োগফল হবে 0, অথবা দুটাই 0, তাদের বিয়োগফল হবে 0। বিয়োগফল দুটাই যখন সাবট্রাকশনের রেজাল্ট 0 দিবে, তখন সে ডিসিশন অটোমেটিক নেবে যে আমি ধানমন্ডির রাস্তায় হাঁটবো, মিরপুর সহজেই ক্লোজ হয়ে যাবে। দেখুন এই পাশে লেখা আছে অ্যাডিশন করতে চাই, অ্যাডিশন দেওয়া আছে ডানে। তাহলে কিভাবে ডানে যাব আমি, সেই জিনিসটা এই ম্যাপ দেখে ডিসিশন নেওয়া যায়। যে ডানে যাওয়ার জন্য আমার সাবট্রাকশন 0 হতে হবে, তাদের সাবট্রাকশন, দুইটার সাইন বিটের সাবট্রাকশন। যখন ডানে চলে আসলো, তখন আমরা তো নর্মালি যোগ করার সিস্টেমটা জানি। এখন যেহেতু এ আর বি যোগ করবো, তাই a + b যোগ করে আমরা এ এর মধ্যেই সেট করে রাখলাম। এমন তো হতে পারে তাদের একটা ক্যারি জেনারেট হয়েছে, যে 9 আর 2 যোগ করলাম, 9 9 আর 2 যোগ করলে 9 আর 2 11, 1 হাতে 1। এই যে ক্যারি জেনারেট হয়েছে সেটা চলে যাবে ই বিটে, এক্সট্রা বিটের মধ্যে সি আউটটা সেইভাবে হাতের যে, আর নর্মাল যোগফলটা এর মধ্যে সেইভাবে। আমার যোগ করার কথা ছিল, মানে আজকে মিরপুরে যাওয়ার কথা ছিল, আমি এই রাস্তায় হেঁটে মিরপুরে চলে গেলাম। এখান থেকে হেঁটে এখান থেকে মিরপুরে গেলাম, আমার যোগটোগ করলাম, করে আবার ধানমন্ডিতে গেলাম, যোগটোগ করে আবার ব্যাক করে চলে আসলাম, শেষ। তাহলে মনোযোগ দিয়ে দেখলে বোঝা যাবে এই যোগ করার জন্য শুধুমাত্র T0, T2 এবং T3 তিনটে স্টেপই রেসপন্সিবল, আর কেউ রেসপন্সিবল না। T1ও বাদ, এদিকে তো পুরোটাই বাদ। এই লাইনে হাঁটলেই সহজে যোগ করা যাবে।
তাহলে এটা তো যোগের অপশনটা আমরা বুঝলাম যে যোগ করে কিভাবে ভ্যালুটা রিসিভ হয়। তাহলে বিয়োগ করবে কিভাবে? বিয়োগটা কখন হয় আগে মনোযোগ দিয়ে দেখি। 7 থেকে যদি আমি 2 বিয়োগ করতে চাই, তবে অবশ্যই 7 এর আগে প্লাস হতে হবে, 2 এর আগে মাইনাস হতে হবে। অথবা আমি যদি -7 থেকে 2 যোগ করতে চাই, সেটা তো বিয়োগ, 2 - 7, তখনও 7 এর আগে মাইনাস হবে, 2 এর আগে প্লাস হবে। দ্যাট মিনস ফর ইচ অ্যান্ড এভরি টাইম ইফ আই ওয়ান্ট টু ডু সাবট্রাকশন, মানে বিয়োগ করতে চাই, তখন আমাদের আলটিমেটলি সাইন বিট গুলো সবসময় ডিফারেন্ট হবে। সো অ্যাট দ্যাট মোমেন্ট আমরা যেটা করবো, এস এবং বিএস কে কম্পেয়ার করব। যেহেতু তাদের সাইন বিট আলাদা হবে, একটা 1 হবে একটা 0 হবে, এটা ডিফারেন্স সবসময় 1ই হবে, অথবা 0 - 1 হবে, ডিফারেন্স সবসময় 1 হবে। যদি তাদের বিয়োগফল 1 হয়, তাহলে আমরা অতি সহজে ডিসিশন নিতে পারবো তারা সাবট্রাকশন করবে। সে বামের রাস্তায় হাঁটবে, ডানটা ক্লোজ হয়ে যাবে। আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। যারা বোঝেননি তারা একটু খেয়াল করুন কিভাবে করে করবে আমাদের অপারেশন। তাহলে শুরুতেই আবার মোটরসাইকেল স্টার্ট দিয়েছি। আজকে আমার টার্গেট মোটরসাইকেল স্টার্ট দিয়ে বিয়োগ করা। ধানমন্ডি মিরপুরের রাস্তায় যাওয়া, বাম পাশে মিরপুর, ডান পাশে ধানমন্ডি, ধানমন্ডির কাজ শেষ। এখন মিরপুরের রাস্তায় যাওয়া মানে আমি QS = 1 করবো, সাবট্রাকশন হাই করবো। মিরপুরকে আমি বলতেছি বিয়োগ, সাবট্রাকশন, আর ধানমন্ডিকে বলেছিলাম যোগ। তাহলে এই সাবট্রাকশন করার জন্য শুরুতেই আমার BS বার করে BS এর মধ্যে রাখতে হবে। খেয়াল করুন, যদি B হয় 0 0 1 0, তাহলে B বার কি হবে? B বার হবে 1 1 1 0 1। তাহলে BS বার এখন নতুন ভাবে কি হয়ে গেছে? 1 হয়ে গেছে। আগে BS ছিল 0, এখন BS বার হয়ে গেছে 1। বিয়োগ করতে হলে তো আমার 2s কমপ্লিমেন্ট করতেই হবে। ইউ নো অ্যাবাউট দ্যাট, B বার +1, যেটাকে বলে 2s কমপ্লিমেন্ট অফ B। তো সেটি করার জন্য আগে আমি এখানে বার করেছি BS বার BS। তাহলে একটু আগে যদি BS এর ভ্যালু 0 হয়, এখানে 0 ছিল, 0 বার করে এখন নতুন ভাবে BS এর ভ্যালু আপডেট হয়ে কত হয়ে গেছে বলুন তো? 1 হয়ে গেছে। তো তাহলে AS এর ভ্যালু আগে থেকেই 0 ছিল, BS এর ভ্যালু এখন নতুন করে আপডেট হয়ে 1 হয়ে গেছে। তাদের ডিফারেন্স তাহলে কত হয়েছে? ডিফারেন্স 1। 1। ভেরি গুড। তাহলে যদি ডিফারেন্স আমাদের 1ই হয়ে যায়, তাহলে খুব সহজেই আমরা ডিসিশন নিয়ে নিতে পারবো যে তারা বিয়োগ হবে, তাদের মধ্যে সেই বিয়োগের মধ্যে চলে যাবে, এই রাস্তাটা ক্লোজ হয়ে যাবে। বিয়োগ, তাহলে A থেকে যদি B বিয়োগ করি, A এর ভ্যালু 7, B এর ভ্যালু 2, তাহলে 7 আর 2 আছে। এটা বিয়োগ করার জন্য আমরা কি করব? A প্লাস B বার প্লাস 1 করবো। এটাই তো A - B রিপ্রেজেন্ট করে। আমি কিন্তু ALUর সময় এটা বুঝাইছি, মনে করে দেখুন যে এটা যোগ করেই বিয়োগ বের করা যায়। যেহেতু A প্লাস B বার প্লাস 1 করতে হবে, এক্স্যাক্টলি T4 স্টেটে যে আমরা সেটাই লিখবো, A প্লাস B বার প্লাস 1। কিন্তু মজার বিষয়, এখানে বার দেওয়া হয়নি, এখানে B লেখা হয়েছে। খেয়াল করুন তো কেন লেখা হয়েছে? কারণ উপরে অলরেডি BS বার যখন BS এর মধ্যে সেভ করা হয়েছে, তখন B বারও অটোমেটিকলি B এর মধ্যে সেভ হয়ে গেছে। তার মানে এখন যেটা B, সেটাই B বার। এখন আমি ধরুন কোনো কারণে লিখে রাখছি রহিম = করিম, পরে প্রতি জায়গায় সব জায়গায় করিম লেখা মানেই রহিমকে রিপ্রেজেন্ট করা, দুজনের সমান। তাহলে B বার অটোমেটিকলি আমরা B এর মধ্যে ট্রান্সফার করেছি। এখন যতবার B লিখবো, তার মানে B বারের ভ্যালুটা এখানে যোগ করা হবে। তাহলে এখানে আমি বিয়োগ করে ফেললাম, A প্লাস B বার প্লাস 1 মানে হচ্ছে A - B হলো, A - B হয়ে গেল। করার ফলে আমি এখন একটা কাহিনী আছে এখানে, A - B তো হলো, A - B হলে 7 - 2 = 5 হয়ে গেল। তাহলে আমার রেজাল্ট হলো 5। 5 রেজাল্ট হয়ে গেলে, তাহলে A - B কখন হবে? যখন A এর ভ্যালু B এর চাইতে বড় হবে, তখন আমার কোনো সমস্যা নেই, 7 থেকে 2 বিয়োগ করে 5ই পাবো। এবং সে A > B এর জন্য কাজ করে সে ঘরে ছেড়ে ঘরে চলে যাবে। ঝামেলাটা বাঁধবে কোথায়? যদি কোনোভাবে A ছোট হয়ে যায়, তখন তো আমি A - B করতে পারবো না, তখন তো আমাকে B - A করতে হবে। বোঝার চেষ্টা করুন, এইটা তো A - B করলাম, যেখানে আমি 7 - 2 করেছি। তাহলে 7 - 2 করার জন্য হাতে কি কখনো কিছু থাকবে? যদি বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু বিয়োগ দেওয়া হয়, হাতে কখনো জেনারেট হবে ক্যারি? নো। তখন দেখুন বলা হচ্ছে ইফ E = 1, E = 1 মানে হচ্ছে A > B যদি হয়, তখন কোনো ধরনের ক্যারি থাকবে না। ক্যারি না থাকলে E = 0 হবে এবং সে এটা অপারেশন করে বাসায় চলে যাবে। কিন্তু যদি ঘটনা হতো এরকম, E = 0 মানে A <B হতো, B বড় A ছোট, মানে এখন B এর ভ্যালু 7, A এর ভ্যালু হচ্ছে 2, তখন আপনাকে কি করতে হতো? তখন আপনাকে পুরো বিষয়টা B - A করতে হতো। তাহলে B - A করা মানে কি? B প্লাস A বার প্লাস 1 করতে হতো। তাহলে B প্লাস A বার প্লাস 1 তো এখানে করি নাই, এখানে তো করেছিলাম শুধু A প্লাস B বার প্লাস 1। তাহলে
এ বি এর চাইতে ছোট হলে আমাকে যেতে হবে বাম পাশে। বাম পাশে যে প্রথমে এ বার করতে হবে, এই যে এ বার করেছে এই বারটা, এই যে বার করেছি, বার করে সেই এ এর সাথে ওয়ান যোগ দিতে হবে, এই যে ওয়ান যোগ দিয়েছি। এবং অবশ্যই যখন বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু বিয়োগ হয় তখন হাতে কিছু চলে আসতে পারে, সেটা আমাদের ক্যারি বিটে চলে যাবে। এবং অবশ্যই এর আগে কি হবে, সাইনটা কি হবে কে বলতে পারেন? যদি আমি বি মাইনাস এ করি, মানে এ এ মাইনাস বি ধরেন করতেছি, কিন্তু আমার বি এর ভ্যালু হচ্ছে বড়, বি এর ভ্যালু হচ্ছে 7 আর এর ভ্যালু হচ্ছে 2, কথার কথা বলছি, তাহলে আমাদের রেজাল্ট তো 5 আসবে, কিন্তু 5-এর আগে অবশ্যই কি আসবে, মাইনাস আসবে। তাই ফোর্সফুলি এক্স্যাক্টলি এটার সাইন বিটটাকে চেঞ্জ করে দিতে হবে। সাইন বিট আগে ছিল প্লাস, এখন এটাকে বার করে মাইনাস করে দিতে হবে, এটা বার করে মাইনাস করে দিচ্ছি। প্লাস ছিল, এখন এটা বার করে 1 দিতে হবে। আমার বিয়োগ করা শেষ, আমি ঘরের ছেলে ঘরে চলে আসলাম। তাহলে পুরো ফ্লো চার্ট আপনি কি চাইলেই গুগল ম্যাপ চেঞ্জ করে ফেলতে পারবেন? স্যার ধানমন্ডি থেকে তো আপনি দেখাইছেন আমার বাসা থেকে ধানমন্ডি এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে এখানে যায় ধানমন্ডি, আমি এখান থেকে সোজা হেঁটে চলে যেতে চাই, এটা কি সম্ভব? নো, এখানে তো রাস্তা নাই। ফ্লো চার্ট নেভার চেঞ্জ, এই ফ্লো চার্টে কেউ হাত দিতে পারবে না, দিস ইজ ফিক্সড। ফ্লো চার্ট পরিবর্তন করতে পারবেন না। এই ফ্লো চার্ট ধরে যোগ বিয়োগ করা হয়। পরীক্ষায় কেমন ভাবে প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় হুবহু এইভাবে বলা হবে, ডেভেলপড এ ফ্লো চার্ট ফর দ্য সাইন ম্যাগনিটিউড অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। বলে দিবে 7+2 এর জন্য ফ্লো চার্টটা ড্র করো। তখন আপনাদের করতে হবে কি, শুধুমাত্র এই অংশটাকে ড্র করতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, পেরেছি। শুধু এই কয়টা স্টেপ, অ্যাডিশনের এতটুকু অ্যাডিশনের পার্টটা ড্র করতে হবে। যদি এটা হচ্ছে শুধু অ্যাডিশনের পার্ট, 7+2 একটা এক্সাম্পল দিলাম, তখন আপনার কিছু লিখতে হবে না, শুধু ড্র করতে হবে এতটুকু। আবার যদি বলে দেওয়া হয় 7-2 ড্র করতে, 7-2, তখন ড্র করতে হবে 7-2 ড্র করতে হবে। এখান থেকে শুরু করে এটা শুরু করে এটা শুরু করে এটা শুরু করে, সরি এদিকে না, এদিক থেকে শুরু করে এতটুকু, এইটুকু বাদ যাবে, এইটুকু বাদ যাবে, এতটুকু। যদি 2-7 বিয়োগ করতে বলা হয়, 2-7 বিয়োগ করতে হলে এখান থেকে এখান থেকে এখান থেকে শুরু করে এতটুকু। কিন্তু যে সমস্যাটা আমি পরীক্ষার খাতায় পাই, ড্র করতে বলছি ধরেন 7-2, সে কি করছে, এখান থেকে এইটা ড্র করে দিয়ে রাখছে। ড্র করতে বলছি 2-7, কোশ্চেন বুঝে না, কারণ কোশ্চেনটা অনেক ক্রিটিক্যাল করে আসবে, সরাসরি 7-2 দেওয়া থাকবে না, একটা কেস স্টাডি দেওয়া থাকবে। তখন কোশ্চেন বুঝতে না পেরে এদিক থেকে আন্দাজে একটা দিয়ে রাখছে। তখন যেটা হয়, আপনি পুরো 5-এর মধ্যে 0 পান। কেন 5-এর মধ্যে 0 পাইছেন? কারণ আমি যে অংশটা চাইছি সেটা আপনি বোঝেনই নাই, আপনি উল্টা দিয়ে রাখছেন। কোশ্চেন এমন ভাবেই করা হবে যাতে আপনি উল্টা পাল্টা বুঝেন। এর জন্য আমার ক্লাসে, আমার ক্লাসে আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিতেছি। আমি প্লাস চাই, আমি এ গ্রেটার দেন বি চাই, আর বি গ্রেটার দেন এ চাই, আমি যাই চাই না কেন, আপনি পুরাটাই এঁকে দিবেন, আমি যেটুকু রাইট অ্যান্সার ওইটুকু দেখে মার্ক দিয়ে দেবো। বোঝা গেছে কি? নাহলে আপনাদের এই মার্কের অবস্থা 0 হয়ে যেতে পারে। সবাই কি ক্লিয়ার আমার এইটা সম্পর্কে? Yes, জি sir. স্যার। ওকে, তাহলে আপনার মার্ক কাটার সম্ভাবনা খুব কম, যেহেতু আপনাকে সঠিক অ্যান্সারটা আমি খুঁজে বের করে দিয়ে দেবো। অনেক ক্ষেত্রে আমাদের কোশ্চেন গুলো তো ওবিই বেস, মাইক্রোপ্রসেসরের কোশ্চেন তো আপনি মিড টার্মেও দেখেছেন। এমন একটা গল্প আমরা তৈরি করবো যেটা দেখে আপনি বুঝবেনই না আমি আসলে কোনটা চাইছি। তখন দেখা যাবে যে আপনি যেটা চাইছি সেটা বাদে বাকিটা ড্র করে রাখছেন, তখন 0 ছাড়া কোনো গতি থাকে না। এই জন্য আমি চিন্তা করলাম যে এটা বেটার যে স্টুডেন্টদেরকে বলে দিই পুরোটা আঁকো, ওইখান থেকে আমি খুঁজে নেবো। শুধু চেঞ্জ করবেন কোথায়, যদি এ বি এর জায়গায় আমি পি কিউ দিয়ে দিই, তাহলে সব জায়গায় এগুলো হবে, বিএস বারের জায়গা হবে কিউ বার, কিউএস বার, কিউএস। এএস আর বিএস এর জায়গা হবে পিএস কিউএস, যা দিব ভ্যারিয়েবল সেই অনুযায়ী ফ্লোচার্ট রাখতে হবে। সবাই কি ধরতে পেরেছি ফ্লোচার্টটা কিভাবে কাজ করে? জি স্যার। কঠিন কিছু আসুন, ফ্লোচার্টের পাশে আমরা দেখতে পাচ্ছি স্টেট ডায়াগ্রাম। এই স্টেট ডায়াগ্রামটা খুবই মজার। এখানে কয়টা টাইম স্টেট আছে? কয়টা টাইম স্টেট আছে দেখে বলুন তো? 8টা স্যার। 8টা টাইম স্টেট আছে। এই টাইম স্টেট 8টা কে কে ফেলবেন? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। স্যার এগুলো এরকম হিজিবি করে আঁকছেন কেন? আপনার যদি মনে হয় এগুলাকে এইভাবে করে আঁকবেন, সব নিচে আঁকবেন, সেটাও সম্ভব। আপনি সবগুলোকে পাশাপাশি আঁকবেন, সেটাও সম্ভব। যেমন খুশি তেমন আঁকবেন, সেটাও সম্ভব। কেন এটাকে এভাবে আঁকছি সেটা একটু পরে বুঝতে পারবেন। T0 থেকে T1 এ যাওয়ার কন্ডিশন কি?
দেখে বলুন টি নট থেকে T1 এ যাওয়ার কন্ডিশন কি, কখন যায়? QS equal 1 এক্স্যাক্টলি, তাহলে টি নট থেকে একটা লাইন টানলাম T1 এর দিকে এবং কন্ডিশন লিখে দিচ্ছেন যদি QS ইকুয়ালস টু 1 হয় তাহলে এটা হবে। আবার টি নট থেকে তো একটা লাইন T1 এ T2 তে সরাসরি চলে গেছে, সেটার কন্ডিশন কি ছিল? QA equal to 1. তাহলে এটার জন্য QA ইকুয়ালস টু 1 দিতে হবে কন্ডিশন। আবার T1 থেকে একটা লাইন তো সরাসরি T2 তে চলে গেছিল কোনো কন্ডিশন ছাড়াই, তাহলে T1 থেকে একটা লাইন সরাসরি T2 তে চলে গেছিল, এর জন্য T1টাকে এইখানে রাখা হয়েছে যাতে দুইটা দিকেই দেখানো যায়, বুঝা গেছে? এবার বলেন T2 থেকে বামেও গেছে লাইন, ডানেও গেছে, আমি ধরে নিই ডান পাশেরটা, T2 থেকে T3 তে কখন যাবে? যখন S equal 0 হবে। দেখুন তো এটা লিখে S ইকুয়ালস টু 0 দিয়ে দিয়েছি। T3 থেকে কি কোনো কন্ডিশন আছে T0 এ যাওয়ার না জন্য? স্যার, না স্যার। না তাহলে স্যার। এটা এখানে চলে আসবে। এই পার্টটা সবাই বুঝে গেছেন না এতটুকু? জি স্যার বুঝছি। এবার দেখেন ওটা হয়ে গেল। T2 থেকে T4 এ যাওয়ার কন্ডিশন S equal 1 দেখুন তো S ইকুয়ালস টু 1 দিয়েছি কিনা, মানে এই জি স্যার। T4টা যদি আমি এইখানে বসাইতাম আমার জন্য হিজিবিজি হয়ে যেত না, ঘুরে নিয়ে আসতে হতো আবার। এর জি জন্য স্যার। আমরা এটা এইভাবে করে বসাইছি থিঙ্ক করার জন্য। T4 থেকে T5 এ যাওয়ার কি কোনো কন্ডিশন আছে? না স্যার। T5 থেকে দেখুন তো T5 থেকে এইটা কি আসলে কোনো স্টেট, টাইম স্টেট? এটা এখানে কোনো লেখা আছে T6 T7 এই জায়গায়? না নাই। স্যার, তাহলে নাই। পরের স্টেটটা সরাসরি কি? T0 T0। তাহলে T5 থেকে সরাসরি T0 তে চলে যাবে যখন E এর ভ্যালু কত হবে? equal 1 1। আবার T5 থেকে T5 থেকে T6 এ যাচ্ছি যখন E এর ভ্যালু কত? 0 0। T6 থেকে সরাসরি T7 এ গেছি, কোনো কন্ডিশন আছে? না স্যার। T7 থেকে একদম আবার ঘরের ছেড়ে ঘরে চলে গেছি, কোনো কন্ডিশন আছে? না স্যার। আজকে আপনার ঘুমই ভাঙতেছে না, মনে হচ্ছে আমি ঘরে ছেড়ে ঘরেই থাকবো, আমি যোগও করব না বিয়োগও করব না। QS ও 0 QA ও 0, তখন T0 কোথায় ঘুরপাক খাবে? নিজের বাসার মধ্যে T0 T0 তে। T0 এর মধ্যে। এটা হচ্ছে এইটা যদি পারেন এটা আঁকা কোনো ব্যাপার? না স্যার। প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করুন, এটা পরীক্ষার অবভিয়াস কোশ্চেন। এটা পরীক্ষার অবভিয়াস কোশ্চেন। স্যার ফ্লো চার্ট আর স্টেট ডায়াগ্রাম কি সেম আসবে? এক্স্যাক্টলি সেম কোশ্চেন আসবে, ফ্লোচার্ট আঁকার পরে বলা হবে ওইটার একটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম ড্র করেন। বুঝতে পেরেছেন? জি স্যার। কারো কি কোনো প্রশ্ন আছে? আছে? বুঝি নাই, বুঝি নাই। ওকে, আমি মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে আমরা এটা পড়লাম হচ্ছে পেজ নম্বর 12। পেজ নম্বর 12 একটু মিউট করে রাখ, ইয়ে আছে আমার কথাটা আমি শুনছি। ওকে, তাহলে পেজ নম্বর 12 এর মধ্যে দিয়ে আমরা শিখলাম লেকচার 5 এর। আমি মিউট করে দিই। সবাই মিউট হয়ে গেছে। তাহলে পেজ নম্বর 5 এর মধ্যে থেকে দেখলাম আমরা আমাদের ফ্লো চার্ট কিভাবে ডিজাইন করতে হয় এবং তার এক হচ্ছে টাইম স্টেট ডায়াগ্রাম ড্র করতে হয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি একটু আপনাদের সাথে আজকে আর পড়াবো না, একটু কি বলি, যেহেতু আমরা রিল্যাক্স ওয়েতে আগাবো। এখন আমি ভাবছিলাম বুধবার যদি বন্ধ হয়ে যায় তখন কি হবে, না আজকে আমার সিলেবাস শেষ করে দিতাম, কিন্তু এখন এই 20 মিনিট আর পড়াবো না, যেহেতু আমাদের সামনে শনিবার আছে আর একটা টপিক আমরা পড়াবো, দুইটা টপিক আছে, তাহলে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আর বুধবারে আমি বলে দিব কোন কোন টপিক গুলো পড়বেন কুইজের জন্য। আজকে বলছি না, এগুলো প্র্যাকটিস করেন, এগুলোর মধ্যেই দিব। কুইজের সিলেবাসটা একটু মডিফাই হবে যাতে পরীক্ষা ভালো হয় সবার। সোমবারে কুইজ হবে, ল্যাব কুইজ হবে, থিওরি কুইজ হবে। এখন দেখুন আমাদের ইউনিভার্সিটির নাম কি, আমরা কোন ইউনিভার্সিটিতে আছি। এই ইউনিভার্সিটির নামটা হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এখানে আমি একটু মিউট করে দেখাই, এই বিষয়গুলো একটু জানা দরকার। এই দেখুন এটা হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এখানে আমার একটা লাইসেন্স করা আমার একটা ইয়ে আছে। আমি ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে একটা প্রফেসরের সাথে কাজ করেছিলাম, সেও এখানে যুক্ত ছিলেন, তাদেরও লাইসেন্স আছে। এই লাইসেন্স হচ্ছে টিমস এর লাইসেন্স, মাইক্রোসফট টিমস, যারা এআইবির সাথে অনেক আগে থেকে চুক্তিবদ্ধ। যখন আমরা করোনায় আক্রান্ত হই তখন বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি এত দ্রুত অনলাইন সিস্টেমে যেতে পারেনি, পুরো পৃথিবী যখন করোনার আন্ডারে ছিল। আমাদের এআইবি কিন্তু করোনার আজ বুঝতে পেরেই স্বয়ং ভিসি ম্যাডাম কারমিন জিটালা ম্যাগনা ম্যাডাম তিনি আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করে কিভাবে অনলাইন ক্লাস নিতে হবে। হয়তো ইয়ং টিচারের একটু অনলাইন ক্লাসে বেশ ভালো,
তাদেরকে তেমন গাইডলাইন দিতে হয় না, কিন্তু অনেকেই সিনিয়র ছিলেন, তাদের জন্য অনলাইন ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমি কেন এই কথাটা বলছি, আমরা তো জুমে যেতে পারতাম, আমরা যেতে পারতাম, আমাদের গুগলের যে মিটিং আছে সবগুলোতে ইউজ করা যেত ফ্রি অফ কস্টে। একটা মাইক্রোসফট টিমস এর লাইসেন্স নিয়ে আগে থেকেই এই লাইসেন্স দিয়ে